আমাদের দেখতে পাওয়া যাচ্ছে কিনা যদি একটু জানতাম। আমরা সরাসরি চলে এসেছি প্রাণখোলা আড্ডার লাইভ আড্ডায়, আড্ডালাপের শুভ সূচনার জায়গাটাতে আর কি। তো যারা শুরুর দিকে দর্শক এসেছেন তারা এখনো এসেছেন কিনা একটু জানার জন্য। তো আমরা রাত 8টা বাজলো একদম, আমরা আমাদের অনুষ্ঠানে ঢুকছি আস্তে আস্তে। ওগো সন্ন্যাসী কি গান ঘনালো মনে, গুরু 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 নাচের ডমর বাজিল ক্ষণে ক্ষণে। তোমার ললাটে জটিল জটার ভার, নেমে নেমে আজি পড়িছে বারংবার। বাদল আধার মাতালো তোমার গিয়া, বাঁকা বিদ্যুৎ চোখে উঠে চমকিয়া। চিরজনমের শ্যামলী তোমার প্রিয়া, আজি এ বিরহ দীপন দীপিকা, পাঠালো তোমারে কোন লিপিকা। লিখিল লিখিল আখির কাজল দিয়া, চিরজনমের শ্যামলী তোমার প্রিয়া। আমরা চলে এসেছি আড্ডালাপের প্রথম আলাপের জায়গায়। আমার ঠিক পাশের পর্দায় যে মানুষটি আছেন, পর্দায় খুব কমই আসেন, অন্তরালে থাকতে বেশি পছন্দ করেন। দেখা যায় মঞ্চেতে, অন্যান্য জায়গাতে, কোনো সামাজিক অনুষ্ঠানে, আমাদের সঙ্গে আড্ডাতে। তো সেই মানুষটাকে আজকে প্রায় জোর করেই পর্দায় টেনে নিয়ে এসেছি। যারা আনেন তারা জোর করেই আনেন, আসতে খুব একটা চান না। তো বাচিক যে শিল্পটি রয়েছে, সেই শিল্পটির অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ, আমাদের অনেকেরই কাছে প্রায় গুরু সমান, প্রচুর ছাত্রছাত্রীও রয়েছে তার, শ্রদ্ধেয় শ্রী অলোক রায় ঘটক। নাম ফুটে উঠেছে, আপনাদের আলাদা করে কিছু বলার নেই, তবুও নমস্কার। অলোকদাকে নমস্কার, শ্রদ্ধা ও প্রণাম। তো এই মানুষটি সম্পর্কে আমরা আড্ডা করতে গিয়ে, বা আমাদের অলোকদা যখন থেকেছে আমাদের সঙ্গে এই জায়গাটা করতে গিয়ে, যতটুকু জানা, সেই জানাটা কিন্তু সম্পূর্ণভাবে একান্ত নিজস্ব। অলোকদাকে জেনেছি ব্যাস ওইটুকু, এর পর্যন্ত। এর বাইরে অলোকদার একটা যে ব্যাপ্তি আছে, যে প্রসার আছে, সেই প্রসার এবং ব্যাপ্তির কিছুটা কিছুটা করে আজকে যদি পাওয়া যায়, এইটা ভেবেই কিন্তু এই আড্ডাটার কাজ করা। এবং একজন আবৃত্তি, নাটক, শ্রুতি নাটক, পাঠ এবং অন্যান্য শাখার অবাধ বিচরণ করা একটি মানুষের কাছে যখন যাই, শ্রদ্ধায় এমনি মাথা নত হয়ে আসে। যদি অলোকদার সঙ্গে আমার সেই সম্পর্কটা আছে, মনে মনে আছে। অলোকদা আমাকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করেন, আপনারা যখন পোস্টটা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন। কিন্তু এর মধ্যেও একটা অসম্ভব শ্রদ্ধা কাজ করে অলোকদার জন্য। সেই জায়গাটা থেকেই অলোকদাকে আজকে আনা এবং বেশ কিছু কথা জানা। তো অলোকদাকে নেওয়ার আগে প্রত্যেকটা জায়গায় তো তাই হয়, একটা উদ্বোধনের কিছু ব্যাপার থাকে। তো অলোকদার কাছে যাওয়ার আগে আমার দিক থেকে অলোকদাকে আবাহন করার জন্য খুব নড়বড়ে গলায় দুকলি খালি অলোকদার জন্য আর কি, রবীন্দ্রনাথের গান। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি হে নমস্কার। মোর অন্ধকারে অন্তরে তুমি হেসেছো, তোমায় করি হে নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি হে নমস্কার। অলোকদা। হ্যাঁ, এত সব আয়োজন টায়োজন করে বলছিস, আমি প্রথমে বলি এটা তো আমাদের আড্ডা, হ্যাঁ, আড্ডা লাভ। তাই আমি ওই হুম। আচ্ছা নমস্কার সৌমেন বাবু এসব পারবো না, আমি তোকে সৌমেন না, তুই একদম করেই একদম না, বলবো একদম যেরকম না, ভাবে। একদম না, একদম না, একদম না, আর ওই একদম না। সুন্দর বেশে না এলে আবার ক্যামেরা ফেস করা যায় না, এটা একটা সমস্যা। বেশ হুম। বেশটা কতটা কি হয়েছে আমি জানি না, কিন্তু
ওই অচর্চিত দাড়িগুলো কেটে অন্তত বসতে পেরেছি তোর সঙ্গে আজকে সন্ধ্যাবেলা। ওই শ্রদ্ধা ট্রদ্ধা কম, অত কিছু দরকার নেই, ভারী ভারী কথা। হুম, আমাদের হুম, মধ্যে খুব হুম। একটা ভালোবাসা আছে, আমি সেটা একদম লিখেওছি ভীষণ যে আমাদের ভীষণ মধ্যে ভালোবাসা, এবং আমরা সেটাই শুরু এরকম করি। আছে। তো, হ্যাঁ। হ্যাঁ, তো আমার আমরা জানতে, আমাদের আড্ডাতেই হ্যাঁ ঢুকে বলো, তুমি পড়বো। আগে বলে, হ্যাঁ, তুমি আগে বলে নাও, তুমি আগে বলে নাও। বলছি যে তো আমাদের মধ্যে যে ভালোবাসা আছে সেটা অনেকগুলো মানুষের মধ্যে আমরা নিজেদের টুকরো টুকরো করে ছড়িয়ে রেখেছি। আর হুম, হুম, আমার হুম, হুম, কথা বলতে বললি সেখানে একটা কথা আমার প্রথমেই মনে হয় যে নিজের কথা, প্রত্যেক মানুষের নিজের অনেক কথা থাকে, কিন্তু শুধু বোধহয় নিজের কথা বলা যায় না। যখনই নিজের কথা এসে পড়ে তখনই দেখা যায় আমরা একই সঙ্গে বহু মানুষের কথা উচ্চারণ করি। কারণ হুম, আমরা তো হুম, কেউ একা একা বেঁচে নেই। আমরা সকলের মধ্যে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে জড়িয়ে আ আকণ্ঠ ভালোবেসে বেঁচে থাকি। তাই আমরা যখন নিজের কথা বলতে বসি তখন বেশিটাই দেখা যায় যে অনেকের কথা এসে পড়ে। তাই অনেকের কথা এইরকম আসে। আড্ডায় আমার কথা বলতে বসলে আমার কথার সঙ্গে সকলের কথাই এসে পড়বে। যাদের সঙ্গে দীর্ঘকাল চলাফেরা, ওঠা-বসা, আ আরো কি বলব, কাজের সম্পর্ক যাদের সঙ্গে জড়িয়ে গেছি সেসব মানুষের কথা তো আসবেই। ওইভাবেই চলবে আড্ডা। শুধু আমার কথা হুম, বলে কিছু কথা হয় না। কারণ আমি তো একদমই এমন নয়। কিছু মহোপধ্যায় নই যে আমার নিজস্ব একটা বিশাল কিছু কথা থাকবে, বেশ বানি-টানি দেওয়ার মতো, সেসব তো হুম, হুম, নয়। তা আমরা হুম, সকলের গল্প করব আজকে। যারা আমার সঙ্গে এসে পড়েছে, তুইও আছিস তার মধ্যে, এরকম করে। হুম, 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 হুম। হ্যাঁ, তা কিভাবে আহ, বলব-টলব তুই একটু বল কিভাবে যাই? না, শুরুটা কি একটা হয়, সলতে পাকানোর পর্ব থাকে। তো হুম। আহ, তোমাকে অনেক কষ্ট করে করে আমাকে জেনে নিতে হয়েছে, বহুবার ফোন করে বিরক্ত করেছি। তার হুম। জন্য মার্জনাও চেয়ে নিচ্ছি। আসলে আহ, জানতেই হয় মার্জনা এগুলো। চাইবার কারণটা নেই, কারণ বিরক্ত করতে পারিসনি। বিরক্ত হওয়াটা খুব হ্যাঁ, কঠিন। তো তবুও আহ, আহ, যেটুকু জেনে জানা আর কি, সেটুকু হচ্ছে যে তোমার শুরুর দিকে, মানে তোমাদের 72 সময়টা থেকে, 1972-73 সময় থেকে তোমার কলেজ জীবন বা ওই সময়টা, যখন একদম বাংলা প্রায় উত্তাল হয়ে উঠেছে একটা আন্দোলন নিয়ে আর কি। তো সেই ঠিক, ঠিক। আন্দোলনের কথা আমরা সবাই জানি, এবং তার মধ্যেই তোমাদের কলেজ করা, কলেজের কাজে যোগ দেওয়া, আহ, একদম। বন্ধুদের নিয়ে একটা কাজ করা। এই বন্ধুদের নিয়ে কাজ করতে করতেই তোমার একটা কাজ শুনেছিলাম, তোমাদের একটা দল গঠনের কথা, নাটকের দল। হ্যাঁ, সেটাই আসার আগে একটু একটা কথা বলি। বলো, বলো। আমাদের ওই শুরুটা বোধহয় সবার ক্ষেত্রেই, এই যে তুই গান করিস, গান ভালোবাসিস, সুচিত্রাদির হুম, কাছে হুম, গান শিখেছিস। এগুলোর পেছনে বাড়ি থেকে একটা তৈরি করে দেওয়া থাকে, একটা জমিটা হুম, হুম, বানিয়ে দেওয়া হুম, থাকে। হুম, 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 আমরা হুম, এটা হুম, হুম। এটা আমরা আমাদের বাবা-মার কাছে পেয়েছি। আচ্ছা, মা আচ্ছা। বিশেষ করে অত্যন্ত রবীন্দ্র অনুরাগী ছিলেন। তথাকথিত কিছু কিছু ডিগ্রি-টিগ্রি বয়ে বেড়াতেন না। কিন্তু অসম্ভব বই পড়তেন। আমাদের প্রাণিত করতেন। আমরা সবাই খুব বই পড়তাম। মানে পড়তে খুব ভালোবাসতাম আমরা সকলেই ভাই-বোনরা। সেইখান থেকে মায়ের ব্যাপারটা এসে পড়ে, এবং বাবাও খুব বই পড়তেন। কিন্তু বাবা পাহাড় জঙ্গলে চাকরি করতেন। আমিও আচ্ছা, অনেকটাই আচ্ছা। শুরু করেছি আমাদের জীবনটা, মানে জীবন শুরু হয়নি বা আমার জন্মের সময় থেকে অনেকটাই উত্তরবঙ্গে, তারপর চলে এসেছি পড়াশোনা করতে এসেছি কলকাতায়। এরকম করে শুরু হয়েছে। তার ভেতরে আমার একটা বীজ তৈরি হয়েছিল। যে বীজটা ছিল যে শুধু ওই সিনেমা আর্টিস্ট দেখা এসব নয়। লেখা, সাহিত্য পড়া এবং সাহিত্যিকদের দেখা। মার এই সাহিত্যের অনুষঙ্গগুলো চলে আসায় ভেতরে কোথাও একটা উজ্জীবন কাজ করত যে ভালো কিছুর মধ্যে বেঁচে থাকো। হুম, হুম, তাতে কি রিটার্ন এলো এসব তোমার দরকার নেই। তুমি ভালো কিছুর মধ্যে থাকো। সেই ভালো কিছুর মধ্যে চলে যাওয়ার জন্য স্কুলটা তো একটা স্কুল লেভেল অব্দি আমাদের সময় তো একটা ভীষণ গণ্ডি ছিল। যে সন্ধ্যের স্ট্রিট লাইট জ্বলবার আগে ঘরে ঢুকতে হবে, পড়তে বসতে হবে। সে তুমি 11 হুম, হুম, ক্লাসে পড়ো হুম, আর যেখানে পড়ো। হুম, সন্ধ্যেবেলায় পাড়ার লোকেরও শাসন করার অধিকার ছিল। "কিরে সন্ধে হতে চললো এখনো বাড়ি যাসনি? খেলার হুম, মাঠ হুম, থেকে হুম, বাড়ি।" তো হুম, হুম, এই যে হুম। একটা অবস্থার মধ্যে বাড়ি ফিরতাম। তারপরে হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমরা ওই 11 ক্লাস হায়ার সেকেন্ডারি। আ হুম, হুম, তার তখন কিরকম একটা ডানা-টানা গজিয়ে যায়। হুম। যে মনে হলো বেশ বড়-টড় হয়ে গেছি। ঠিক তাই, তার আগে ঠিক তাই। থেকেই মোটামুটি স্কুলে কিছু কিছু যে এবার একটু নির্বাচিত স্বাধীন বন্ধু-বান্ধব হলাম যেন। মিলে, হ্যাঁ, মানে সন্ধ্যাবেলায় পরীক্ষার পরে আর এখনকার মতো জয়েন্টের বসার জন্য রোজ পড়াশোনা, কোচিং এ পড়তে যাওয়া এসব ঝঞ্ঝাট ছিল না। কেউ হুম, হুম, বাড়ির লোকেরা কেউ হুম, হুম, মাথা ঘামাতো না তো যে কি হবে? জানতো একটা কিছু হবে, খাবে-দাবে পড়ে ঠিকই। এতটাই রিল্যাক্স ছিল আমাদের প্রতি যেন আমরা কোনদিন চাপের মধ্যে বড় হইনি। তা তখনই ওই হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে থেকে নিজেদের মধ্যে কিছু কথাবার্তা, তারপর একটা নাট্য দল করে বসলাম কয়েকজনে মিলে। ওই
কি হয়, কোনো কোনো ফল আছে না আগেই পেকে যায়, যাদের এঁচড়ে পাকা বলে, আমাদের অনেকটা সেই অবস্থা ছিল। তা নাট্যদল তখন কিন্তু বিলং করছেন স্বয়ং শম্ভুমিত্র মশাই, উৎপল দত্ত মশাই, আচ্ছা অজিতেশ আচ্ছা 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 বন্দ্যোপাধ্যায় এবং আচ্ছা, মানে পাশাপাশি তোমার, আরো তুমি অনেক যার শেখর একলব্য চ্যাটার্জি। শিষ্য বলো নিজেকে আর কি, সৌম্যমিত্রের। হ্যাঁ, এই অথচ তাদের কাছে গেলাম না। কেন গেলাম না? ওই পর্বত সন্দর্শনে যেতে গেলে কিছু শিক্ষা লাগে তো। তা সেই কারণে হয়তো গেলাম না। আমরা নিজেরা একটা নাট্যদল বানিয়ে বসলাম। তখন আমরা ৭ জন, এক বন্ধু নাম দিল সপ্তসতী। তা আমি আবার বললাম, সপ্তসতী কিন্তু সতী-টতী শোনাচ্ছে, বলল, "না, না, এ হলো সপ্তশতের সমাহার। আমরা একাই ১০০। আমরা ৪ জন আচ্ছা আছি, চলো।" আচ্ছা 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 হ্যাঁ, এইসব করতে, করতে দলটা চলল প্রায় ৬-৭ বছর চলল। খুব কম দিন না। সেখান থেকে আজকে কমল নস্কর মূকাভিনেতা হয়েছে। ও কিন্তু আমাদের থিয়েটারে আচ্ছা এসেছিল আচ্ছা প্রথম। আচ্ছা আচ্ছা সেখান থেকে পরে যোগেশদার কাছে চলে যায়। তা আচ্ছা আচ্ছা। বন্ধু-বান্ধব আস্তে, আস্তে ছড়িয়ে পড়তে থাকলো জীবিকার কারণে। আ কিন্তু আমাদের মধ্যে কেউ, কেউ বেরিয়ে গেল, অন্যান্য দলে চলে গেল। আস্তে, আস্তে দলটা চলে গেল। তারপরে দীপেন্দ্র সেনগুপ্তের মতো মহান নাট্য ব্যক্তিত্ব, যাকে প্রণাম জানাতে হয় বারবার। নান্দিকার নামটা তারই দেওয়া। তিনি প্রতিষ্ঠাতা অজিতেশের সঙ্গে। দীপেনদার কাছেও আমাদের কিছু প্রশিক্ষণ হলো। এই করতে, করতে দেখলাম একটা সময়ে, সত্যি কথা বলতে আমি খুব বেশি দিন থিয়েটারটা করতে পারিনি। ভালোবাসাটা আজও অকৃত্রিম, কিন্তু থিয়েটার করতে পারিনি মানে আ সেই সময় পারিবারিক চাপও তৈরি হলো কিছুটা। মানে সাংসারিক চাপ, বাবা রিটায়ার করেছেন, চাকরি-বাকরি জোগাড় করতে হবে। যেজন্য তখন অত নৃত্য করে বেড়ালে তো চলবে না। আ তখনই আমরা ও ওই দিক থেকে আমি নিজেকে কমাতে শুরু করলাম। করে ওদিকে ভালোবাসাটা রয়ে গেল বলে বন্ধু-বান্ধবরাও জয়েন করলো। আমি গিয়ে যুববাণীতে পরীক্ষা দিয়ে পাশ করে গেলাম। এই রেডিও হুম, স্টেশনে ঢোকা, সেটা এইটা আমার ৭৬, কাছে একটা বিশাল। ৭৬-এ। ৭৬ এ হুম হুম। পরীক্ষা দিলাম, ৭৭ এ পরীক্ষা দিলে ৭৭-এ তুমি এ করলে, উত্তীর্ণ প্রথম হলে। অনুষ্ঠান করতে ঢুকলাম। মানে সে যে কি আনন্দ! কজন যৌবনী শোনে এসব ভাবি না। ভাবি যে সেটাই। রেডিও স্টেশনের ওই গেটটা পেরিয়ে ঢুকেছি, যেটা আজও আমার কাছে সবচেয়ে বড় তীর্থক্ষেত্র। হুম। আমি মনে করি। এবং আমি আর মনে করি সেখানে এটা গুরুগৃহ আমাদের, আমাদের গুরুগৃহ হ্যাঁ, এটা, সাধন একদম মানে ক্ষেত্র। আমি তো ৫ নম্বর স্টুডিও এখনো ঢুকে নাটকের রেকর্ডিং থাকলে গিয়ে প্রণাম করি। মনে হয় যে কত অসামান্য মানুষদের সব পায়ের ধুলো রয়েছে। ধুলো যদিও পরিষ্কার করা হয়, কিন্তু হুম শ্বাস হুম হুম। বোধহয় এখানে ফেলে গেছেন। তাদের রয়ে নিঃশ্বাস যায়, রয়ে এবং গেছে। মনের মধ্যে তো সেই ধুলোর কোথাও একটা কণা ছড়িয়ে আর থাকে। আর সত্যি কি শোভে না, আমাদের ছোটবেলায় তো রেডিওকে নিয়ে বেঁচে থাকা, আমরা রেডিওর সন্তান। হুম হুম। রেডিওকে নিয়ে বেঁচেছিলাম। আমরা রেডিওর প্রোগ্রাম শুনতাম, রেডিও নাটক শুনতাম। এই রেডিও নাটকটা একটা স্বপ্নের জায়গা মনে হতো। প্রত্যেকজন অ্যানাউন্সার যারা ছিলেন, ঘোষক, তাদের হুম। উচ্চারণ শুনে আমরা উচ্চারণ ঠিক করেছি। কি সমস্ত মাপের সেই অ্যানাউন্সার ছিলেন, ভাবা যায়। অমিয় চট্টোপাধ্যায়, তারপরে পার্থ ঘোষ, গৌরী ঘোষ, শঙ্কর ঘোষ। মানে একেকটা নাম, একটা প্রতিষ্ঠান। এদের আচ্ছা, সকলের কাছে। দেবদুলাল বাবুকে তুমি দেখেছিলে? দেবদুলাল বাবু, হ্যাঁ, দেবদুলাল দেবুদাকে বন্দ্যোপাধ্যায়। নিউজে দেখেছি। দেবদুলাল হ্যাঁ। বন্দ্যোপাধ্যায় নিউজ করতেন। তখন অতি হুম হুম। বিখ্যাত নিউজ রিডার ছিলেন। দেবুদা নিউজ হুম। করছেন, আমি তখন যুববাড়িতে। আর ওদের আচ্ছা। একটা ব্যাপার ছিল, শেষ মুহূর্তে লিখতে হতো রেডিও, এখনো স্ক্রিপ্ট করে নিতে হয় নিজেকেই প্রায়। লিখতে ঊর্ধ্বশ্বাসে শেষ মুহূর্তে স্টুডিওয় ঢুকতেন। আমরা যদি দেখতাম দেবুদা ওই বিশাল আ দীর্ঘাকৃতি মানুষটি ছুটে যাচ্ছেন স্টুডিওর দিকে, আমরা একটু সরে দাঁড়াতাম। সম্ভ্রমের সাথে একটু সভয়ও। আর দেবুদার ব্যাপার ছিল, এবং আমি, দেবুদা প্রচন্ড রসিকতা করতেন। হ্যাঁ, বল? হ্যাঁ, আমি যেটা শুনেছিলাম, মানে উনি দূরদর্শনের অনুষ্ঠান করতে গিয়ে ওই পর্দার যে জায়গায় থাকা আর কি, হুম, মানে আমরা হুম, এই যে দুটো পর্দার মধ্যে দুজন আছি তো, তো হ্যাঁ, হ্যাঁ, এতটাই দীর্ঘ মানুষ যে পর্দায় রাখাটা মুশকিল হতো, বা এরকম টাইপের একটা কোনো ব্যাপার ছিল আর কি। হ্যাঁ, খুব, খুব লম্বা ছিলেন দেবুদা এবং সবচেয়ে ছিল দেবুদার হ্যাঁ। মজাটা ছিল প্রচন্ড রসিক। কিন্তু আমাদের স্পর্ধা ছিল না তার রসিকতার কাছে যাই, শুনতাম। হুম শোনাটার হুম মধ্যে একটা মজা ছিল যে উনি এমন কিছু বললেন, আমরা হাসতে একটু সংকোচ বোধ করতাম। যে দেবুদার একটা মজার গল্প বলি। দেবুদা একদিন হুম। বলছেন, আমরা দেবুদা বলতাম। উনি সবারই বড়দেরও দেবুদা। আ দেবুদা বলছেন, আমার এক বন্ধু একদিন এসে বলছে, "দেবু, আ তুইও তো বাংলা এমএ-টেমে করেছিলি। আমি আজকাল এমন সব গান লিখছি যে গান না মানে ভাবা যায় না কি গান।" দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলছেন, "কি গান লিখেছিস?" বলে, "আরে ভাবতে পারবি না। গানের ভেতরে বিজ্ঞান।" বলি, "কি গান সেটা?" বলছে, "তারও মুশকিল আছে রে। ফার্স্ট লাইনটাই লিখেছি। আর লিখতে পারছি না।" বলল, "ফার্স্ট লাইন লিখে আর লিখতে পারছিস না? কি লিখেছিস?" বলছে, "না, আমি লিখেছি যে এরকম চন্দ্র সূর্য চাঁদে গ্রহণ হয়, তারায় কেন হয় না?" বলে, "পরের লাইনটা আসছে না।" বলে, "আরেকবার বল।"
একটু হেল্প করবি? বলে হ্যাঁ, তুই বল। সূর্য চাঁদে গ্রহণ হয়, তারাই কেন হয় না? দেবদুলাল বন্দ্যোপাধ্যায় তাকে বললেন, লিখে নে পরের লাইনটা, সূর্য চাঁদে গ্রহণ হয়, তারাই কেন হয় না? এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? এইটার তারপরে দেবুদার ক্যাপশন হলো বন্ধুত্ব বিচ্ছেদ, আর কোনোদিনও আকাশবাণীতে আসেনি। এরকম মজার লোক তো ছিলেন এরা, আমরা গুরু গম্ভীর হ্যাঁ, ভাবতাম। মানে বাড়িতে বসে বসে এদের কণ্ঠস্বর শুনে ব্যক্তিত্ব, কি কণ্ঠস্বরে কি ব্যক্তিত্ব! অমিয় চট্টোপাধ্যায় পরে লিখেছি কি ভালো। হ্যাঁ, অমিয় চট্টোপাধ্যায় ছিলেন, শঙ্কর শঙ্কর দা, শঙ্কর ঘোষ, শঙ্কর ঘোষ, বন্ধুর মতো লেগেছে না? দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ আরে ছিলেন। বাবা, হ্যাঁ, কি শঙ্করদার দাদা কণ্ঠস্বর! ছিলেন। হ্যাঁ, না, শঙ্কর দার দাদা কি না, অস- দিলীপ দাদা দা- সুশান্ত দার দাদা। সুশান্ত সুশান্ত দার দাদা, ইয়েস, অ্যানাউন্সার। সুশান্ত দার তার দাদা। ভাইও আমাদের বন্ধু। আহ, আমরা সব একসাথে আছি এখন। জয়ন্ত ঘোষ, ও অ্যানাউন্সার জয়ন্ত ছিল। ঘোষ, জয়ন্ত দা। এই রেডিওর এই যৌবানী দিয়ে শুরু হলো প্রদীপ মিত্রের তত্ত্বাবধানে, এবং আমরা যারা কাজ কাজ করেছি সেই সময়টায় শিখেছি ওখানে প্রতি মুহূর্তে প্রদীপ মিত্রের কাছে। তারা কিন্তু, তাদের মধ্যে অনেকেই আছে, অরুময় বন্দ্যোপাধ্যায় দূরদর্শনে আছে, ও আমাদের কন্টেম্পোরারি, একসাথে আমরা কাজ হুম করেছি, বয়সে কেউ কেউ হুম একটু হুম ছোট বড়। হুম হুম এরকম হুম অনেকে, প্রণতি দি সেই সময় কাজ করছেন, প্রণতি ঠাকুর সেই সময়, বহু ছেলে মেয়ে, এবং কি আমাদের একটু আগে যুববাণী করে গেছেন দেবাশিস বসু, তারও আগে জগন্নাথ বসু, উর্মিমালা বসু, এরা করে গেছেন। তাই যুববাণী থেকে প্রচুর প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, ওই একটা অদ্ভুত প্ল্যাটফর্ম ইয়ত সেকশনটা। সেইখান থেকে যাত্রা শুরু। তার পাশাপাশি এই নাটকটা করতে করতে বন্ধ হলো, যুববাণীতে কাজ করতে শুরু করলাম। তারপরে টুকরো টুকরো রেডিওর কাজ, রেডিওর যাওয়া আসা, বুকিং পেলে যাওয়া, এরপরে এদিক ওদিক কিছু ছড়িয়ে পড়া নিজেকে। এই আহ, এর মাঝখানে তোমার শুরুটা। মানে আমি আরেকটা যেটা, হ্যাঁ, আরেকটা যেটা মানে মনে হয় সেটা হচ্ছে যে তোমার নাটকের প্রতি যে অনুরাগটা হয়েছিল সেটা ঠিক কোন সময় হয়েছিল? ধরো তুমি বাচিকের একটা, এটা একটা বড় অংশ, তো এটা একটু হুম। অন্যভাবে দেখা, মানুষকে দেখানো, বিশেষ করে স্টেজ পারফর্ম করা বা ইন্টার পারফর্ম করা, ভেতর দিকে করা, এই যে না, নাটকের প্রতি অনুরাগ। আবৃত্তিটা আবৃত্তিটা করতাম, নাটকের প্রতি অনুরাগ ছিল কিরকম অদ্ভুত ভাবে, খুব শৈশব থেকেই নাটকের সংলাপ শুনলে মনে হতো আমি একটু বলি ওটা, পারি না পারি বলি, এবং মুখস্থ হয়ে হ্যাঁ, যেত। বলো বলো, একদম তারপরে বাবা। আকর্ষণটা খুব তৈরি হচ্ছিল ছোটবেলা থেকে, কিন্তু সংকোচ খুব ছিল। আমি স্কুল লেভেলে অব্দি কোনোদিন কোথাও স্কুলেও কবিতা বলতে যাইনি, বরঞ্চ কলেজ থেকে শুরু করেছি। এবং কলেজে ঢুকে একটা অদ্ভুত মানুষকে চোখের সামনে দেখতে পেতাম, তখন উনি ছিলেন আমাদের ডিপার্টমেন্টে, পরে চলে যান তিনি, অধ্যাপক মনোজ মিত্র, অভিনেতা নাট্যকার। মনোজ আচ্ছা। মিত্রকে দেখতে পেতাম। ন্যাচারালি একটা ইনফ্লুয়েন্স কাজ করতো মনের মধ্যে, অত বড় একটা মানুষ উনি আছেন সামনে। তা উনি আমাদের জাজ টাজ হতেন, বিচারক হয়ে আমাদের নম্বর দিতেন, খুব ভালো লাগতো। সেই সময় থেকে ধারাবাহিকতা একটু বিচ্ছিন্ন হয়েছিল। তারপর একটা ওইগুলো ছিল, রেডিওর যোগাযোগটা ছিল। তারপরে রেডিওর হুম হুম নাটকে আসতে হলো। পাশাপাশি নাটকে আসার আগেই আমার ঠিক বিবাহ উত্তরকালে আমার শ্বশুর বাড়িতে একটা সংগঠন তৈরি হলো। তার মানে আচ্ছা। পারিবারিক নয়। সংগঠনটা হুম হলো, হুম হুম বহু মানুষ সেখানে জড়িয়ে গেলেন। আশ্রয়টা ছিল আচ্ছা। শ্বশুর বাড়ির ফ্ল্যাটটা। তা ওদের বাড়িটা খুব সংস্কৃতি মনস্ক। তা সেই কারণে সেখানে চক্রবাক বলে নজরুল চর্চা কেন্দ্র হলো। আর এটা হলো হুম ৮০-৮৪ সালের শেষ থেকে। আর ওই একটা সময় যেমন ৪০-এর দশক, ৩০ থেকে ৪০-এর দশক নজরুলকে নিয়ে মাতামাতি করেছে। আবার ওই ৭০-এর মাঝামাঝি থেকে ৮০-৯০-এর কিছু দূর অবধি নজরুল ইসলামের গান নিয়ে প্রচন্ড মাতামাতি হয়েছে। হুম 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 তা সেই সময় যেমন মানবেন্দ্র মুখোপাধ্যায়, অঞ্জলি মুখোপাধ্যায়, এরা সব হুম। এখানে, পুরবী দত্ত, সুকুমার মিত্ররা কাজ করছেন, বীরেন্দ্রচন্দ্র মিত্র। আমাদের চক্রবাকে এলেন প্রেসিডেন্ট হয়ে বিমান মুখোপাধ্যায় ছিলেন। আচ্ছা। তখন বিমানদা। আমাদের হ্যাঁ, সেক্রেটারি ছিল, যে সে পরে এখন খুব নামী মানুষ, কাজী কামাল নাসের। ও প্রথম আচ্ছা, কাজী সেক্রেটারি কামাল হয়, নাস। পরে আমিও সেক্রেটারি ছিলাম। আমরাও এটাকে প্রায় অনেক বছর টানলাম। সেখানে কে আসেননি, মানে আলোচক হিসেবে যারা এসছেন, কবি হিসেবে অরুণ মিত্র এসছেন, গোলাম মোস্তফা এসছেন, আলোচক হিসেবে প্রদীপ ঘোষ গিয়েছেন, নীলাদ্রি শেখর বসু, সবিতাব্রত দত্ত, তারপর গায়ক হিসেবে গান নিয়ে আলোচনার জন্য এসছেন পূরবী দত্ত, সুকুমার মিত্র, সত্য চৌধুরী, সেই পৃথিবী আমারে চায়, সেই সত্য চৌধুরী এসছেন। তার উপরে ডক্টর দীপালি নাগ, বেচু দত্ত, এরা আসছেন। মোহিনী চৌধুরী এলেন একবার অনুষ্ঠান দেখতে। এরকম যে কত বড় বড় মানুষ এসছেন চক্রবাকে। আর সেখানে বহু রকমের অনুষ্ঠান হতো নজরুল কেন্দ্রিক। ৮-৯ বছর ওটা ছিল প্রায় আমাদের। কিন্তু এত রকমের অনুষ্ঠান হতো, গান তো হতোই।
গীতি আলেখ্য হতো, অনুষ্ঠানের মধ্যে এটা আসতো, আমাদের আবৃত্তির অনুষ্ঠান থাকতো। সেখানে সেই সময়ে আবৃত্তির অনুষ্ঠানে সেই সময় আমাদের সাথে কিন্তু অরুণাভ গাঙ্গুলি, ব্রততী বন্দ্যোপাধ্যায়, অরুময় এসছে, তারপরে অমিতাভ বাগচি। অমিতাভ আমাদের বন্ধু ছিল খুব, অমিতাভ চলে আচ্ছা। গেছে আজকে, অরুণাভটাও চলে গেছে। এরা সকলে নিয়মিত আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। অনেকে, পার্থ মুখোপাধ্যায় এরা ছিলেন। আর এরপরে আমরা ওখানে একটা অদ্ভুত কাজ করি, যেটা তখনও কিছু হয়নি, কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে শ্রুতি নাটক। এর আগে কিন্তু শ্রুতি নাটক ব্যাপারটা, অন্তত শ্রুতি নাটকের স্ক্রিপ্টে কাজী নজরুল আসেননি, মঞ্চে কাজী নজরুলকে নিয়ে সবিতা ব্রত দত্ত কাজ করেছে। এবং আরেকটা ব্যাপার, যে এই ফাঁকে তোমাকে একটু করে রাখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জানা, নিতে হবে তো। না না তার জন্য নয়, আমি তো সেটা কেন, বকবক করি তো না। হ্যাঁ, যেহেতু নজরুল প্রসঙ্গ এসছে বলেই আর কি। নজরুল যেমন কবিতা লিখেছেন এটা সকলেই জানে, বিদ্রোহী কবি সেটাও সকলে জানে, বিদ্রোহ করেছেন সেটাও জানে, কারাগারে গেছেন সেটাও জানে, বাদ বাকি যা কর্মকাণ্ড করেছেন সেটা অবশ্যই। কিন্তু তার সঙ্গে নজরুল যে কিছু ছোট গল্পও লিখেছেন একটা সময়, সেটা অনেকের কাছেই অজানা। তো পরবর্তীকালে ছোট গল্প আমাদের আছে। হাওড়ার, হ্যাঁ ছোট গল্প আছে, পরবর্তীকালে আমারই এক শ্রদ্ধেয় মানুষ, তো তিনিও তোমারই মতন, ওই বাবা মারা যাওয়ার পর তার সঙ্গে আলাপ টালাপ হয়। সুখরঞ্জন মুখোপাধ্যায় হাওড়া গার্লস কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন বাংলা, তারই লেখায় ছোট গল্পে নজরুল বলে একটি বই তিনি প্রকাশ করেন। তাতে প্রায় ধরে নাও অন্তত আহ, প্রায় 12টা থেকে 14টা গল্প, তার অসংকলিত গল্প আর কি পাওয়া যায়। তো এটা জাস্ট তোমার এখানে সংযোজন করার জন্য বললাম। এবার তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, তুমি আসলে যেটা বলছিলে। নজরুলের বহু দিক তো। নজরুলকে আমরা পরবর্তী সময় মনে রেখেছি শুধু গানের জন্য, নজরুল গীতি, আর হুম হুম কিছুই হুম তেমন হুম ভাবে হুম মনে রাখিনি। আর ওই জন্মদিনে বা তিরোধানে আমরা তার কিছু কবিতা পড়ি। হুম হুম নজরুলের একটা বিশাল ব্যাপ্ত কর্মজীবন, কিন্তু মাত্র 23 বছরের মধ্যে সীমায়িত। আমরা হুম হুম সেইগুলো নিয়ে আলোচনা পর্ব খুব করতাম। আর ওই শ্রুতি নাটকটা যখন আমরা করি, আমাদের সমীরণ আচার্য বলে একজন নাট্যকার বন্ধু, ভীষণই বন্ধু ছিল, পরে অনেক কাজ করেছি একসাথে। সমীরণ দা একটা অসামান্য স্ক্রিপ্ট করে দিয়েছিল। পরবর্তীকালে আমাদের বাচিক শিল্পী সংস্থাতে আমরা আবার একটা শো করি ওই স্ক্রিপ্টটা নিয়ে। এই কাজগুলো আচ্ছা। করি। আর চক্রবাকে সেই সময় যারা ছিলেন, পরবর্তীকালে তারা সকলেই খুব নামী শিল্পী হয়ে গেছেন। সুস্মিতা গোস্বামী, তারপরে আহ, অমৃতা মুখোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, কাজী তো আছেই। আর সেই সময় আমরা খুব যারা কাজকর্মগুলো করতাম, সেখানে আমাদের বন্ধু ছিল কমলেশ মুখোপাধ্যায় আর চিন্ময় ভট্টাচার্য, আমার শ্যালক সম্পর্কে। আমরা বিশেষ এই যে কাজের দায়িত্বগুলো দলের আমরা নিয়ে নিতাম, করে খুব ভালোভাবে দলটা চলেছিল। সন্তোষ দাস বলে এক ভদ্রলোক ছিলেন, উনি বুদ্ধদেব ভট্টাচার্যের পিএ ছিলেন, কিন্তু উনি আমাদের সঙ্গে সময় দিতেন, আবৃত্তি করতে ভালোবাসতেন। বহু মানুষ এসেছেন, দীপেন্দ্র সেনগুপ্ত এসেছেন, ওখানে স্ক্রিপ্ট করে দিয়েছেন হুম আমাদের হুম নজরুলের লোকগীতির ওপরে। এইসব করে চক্রবাকের একটা সময় যায়, আমাদের বেশ ভালোভাবে কাজ হয়। এই আরেকটা দিকে এসে আহ, পড়লাম। আরেকটা দিকে চলে এলে, এবং তোমার নাটকের নাটক, স্টেজ এখন নাটকে বলবে তো কিনা, বুঝতে পারলাম যে ওই আমি পেরে তোমার উঠবো বিশেষ না। একটা অভিজ্ঞতা। খুব সময় পেয়ে উঠবো না। হুম দলের হুম প্রতি অনেক দায়বদ্ধতা থাকে, দায়িত্ব থাকে, দায়বদ্ধতা হুম বলবো হুম না। হুম হুম এই দায়িত্বটা নিতে গেলে যে পরিমাণ সময় দিতে হয় থিয়েটারকে, সেই সময়টা পাওয়া খুব কঠিন হয়ে পড়তে পারে। তা সেই সব কারণে আস্তে আস্তে এই শ্রুতির দিকে ঝুঁকে গেলাম। শ্রুতি নাটক হুম এটাও আমার একটা অসম্ভব ভালো লাগার জায়গা, কারণ হুম অভিনয়টা করার সুযোগ পাচ্ছি তো শুধু হুম কণ্ঠস্বরের মধ্য দিয়ে। তাই সেই শ্রুতি নাটকের কাজটা শুরু করতে পারলাম। আর তখন দিনের পর দিন বহু শ্রুতি নাটক মঞ্চেও করছি। এটা রেডিও নাটকের সঙ্গে একটা বেসিক তফাৎ আছে, আমি অন্তত মনে করি। রেডিও হুম হুম নাটক একদিকে রইলো, শ্রুতি মঞ্চে এলো। এটা মঞ্চে প্রথমে এলো মোটামুটি জগন্নাথ বসুর হাত ধরেই বলতে পারি, তাকে জনক বলা যেতে পারে এই পারফরমেন্সে। তারপরে হুম বহু হুম হুম। শাখায় বহু লোকের মধ্যে এটা ছড়িয়ে পড়লো, একটা আন্দোলন তৈরি হয়ে গেল। আজকে তো খুব জনপ্রিয় শ্রুতি নাটক। আচ্ছা, আমি একটু দেখে নিই রেডিও আমাদের। কল্পটা আমার, হ্যাঁ, রেডিও কেউ গল্প আছে যখন কিনা বলো, বলো আদৌ, বলো। কেউ শুনছে কিনা? বলছি হ্যাঁ রেডিওটাই শুনছেন। আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা। হুম 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 হুম। কেউ রেডিওর আছে প্রসঙ্গ দেখছি। যখন এলো, আমি দেখছি এখন এই মুহূর্তে যজন আছেন আর কি, তো একটু দেখে নিই কারা কারা রয়েছেন। তো
হ্যাঁ, তিনজনের একটু কমেন্ট আমি শুনিয়ে দিই, যারা এই মুহূর্তে দেখছে, আচ্ছা এরকম আচ্ছা মানুষ আছেন আর কি। আমাদের বাটানগরের আমাদের জাংরা বাগুইহাটির অমিতাভ আছে, অমিতাভ মুখার্জি। তো হুম, খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখে, দুজনই আমার খুব কাছের। আকাশবাণীর জলিদি কমেন্ট করেছেন, আড্ডা মানেই ভিটামিন। সৌমেন আরে গান বাবা দিয়ে অনেক শুরু করলে ধন্যবাদ। আড্ডা, আড্ডা মানেই ভিটামিন। আর রজনী মানসী, দুই দাদাকেই আমার অন্তরের প্রণাম। এই মুহূর্তে আমারও তিনটি ধন্যবাদ কমেন্ট দাদা। এসছে। হ্যাঁ। আর আহ, আরেকটা কথা বলি, জলিদির কথা এলো হ্যাঁ যখন, জলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ওই ডিস্ক লাইব্রেরিতে যখন ঢুকলাম প্রথম দিন, মনে হয়েছিল যে কি মানে অসীম সমুদ্রের মধ্যে এসে পড়েছি, আকাশবাণী যা দিতে পারে আর কেউ দিতে পারে না, মানে এফএম যখন হুম শুরু হুম। করলাম। শুরুর গল্প আলাদা, কিন্তু জলি দিয়ে এসে গেলেন বলে এই মজার কথাটা বলি। তা হ্যাঁ জলিদি হ্যাঁ আমাদের হ্যাঁ। প্রতি মুহূর্তে এটা কোথায় পাবো, ওইটাকে তাকাও, ওখানে যাও, পেয়ে যাবে। জলিদি কি চমৎকার করে গাইড করে দিতেন, মনে হতো পুরো আর্কাইভটা মুখস্থ হয়ে আছে জলিদি। আরেকটা কথা বলবো, কালী পুজোর বিকেলে আলাপন হচ্ছে, স্বরাজ বসু বসেছে। স্বরাজ বসু হুম হুম। বসেই শুরু করে প্রথম কথাটা বলেছিলেন নমস্কার, যেরকম বলতেন আলাপনে, নমস্কার নমস্কার হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শৈশব থেকে শুনে এসেছি শব্দই ব্রহ্ম, কিন্তু আজ আকাশবাণীতে আসার পর দেখলাম জলিও ব্রহ্ম। কারণ জলিদি তখন জলি ব্রহ্ম হিসেবে পরিচিত। তাই হুম জলিদির হুম হুম। নামটাকে ওখানে ঢুকিয়ে বললাম, তারপরে বললো আমার সঙ্গে যিনি আজ অনুষ্ঠান করছেন সেই দীপাও ব্রহ্ম, শুধু শব্দই ব্রহ্ম নয়, তা আজ তো দীপাবলি, তাহলে দীপা বলি। এই দিয়ে স্বরাজ বসু মানে হ্যাঁ একটা সব। অসাধারণ ঘটনা, বাপরে, একটা ঘটনা। অসাধারণ টুইস্ট, মানে হ্যাঁ, টুইস্টিং ব্যাপারটা যে কি ছিল, মানে স্বরাজদার মুহূর্তে কথা তৈরি করে প্রত্যেকটা, নেওয়ার মতো। জলিদি প্রত্যেকটি নিশ্চয়ই শুনতে কথায় শুনতে মনে থাকতো পড়বে এসব ঘটনা। তখন এই আমাদের প্রচুর মোচড় দিয়ে দিয়ে যে প্রচুর ব্যাপারটা, এবং সেই মোচড়টা এতটাই পরিশীলিত, এতটাই পরিশীলিত, হ্যাঁ, এতটাই শান বানানো, যে মানে অসম্ভব ওর সেন্স সুন্দর। অফ হিউমার দেখাই যায় না, দেখাই যায় হুম না। হুম হুম। আচ্ছা, আর দুজন আছেন আমি বলে দিই, সুদীপ্ত ঘোষ, আমাদের আকাশবাণী আচ্ছা, সুদীপ্ত, ভালো হুম। আবৃত্তিও করে, আহ, নিজের গ্রুপ চালায়, শিল্পীর সাথে বোধহয় কাজকর্ম কদিন আগে করছে। অনুষ্ঠানটায় ছিলাম আমরা একসাথে। হ্যাঁ তুমি ছিলে। হ্যাঁ, আর আছেন আমার আরেকজন পরিচিত মানুষ, অর্পিতা গায়েন, পেশায় শিক্ষিকা, আচ্ছা, এবং প্রিয়াঙ্কা ঠিক আছে, যা মুখার্জি। আসবে। এরা আমাদের তো আজকে মোটামুটি আছেন। পরিকল্পনা হলো তুই আর আমি আড্ডা মারবো, যদি সেখানে একদম আমাদের একদম। শ্রোতা পেয়ে যাই তাহলেই তো যথেষ্ট, শ্রোতা না, আরো দর্শক পেয়ে বলছি গেলে এই আমার। কারণে, এদের এদের একটু মর্যাদা দেওয়ার জন্যই বলছি, কারণ আমাদের আকাশবাণীতে যেটা ছিল একটা ফোন ইন ব্যাপার ছিল, সেখানে হ্যাঁ, ফোনটা নিয়ে ফোনটা শোনা যেত। হ্যাঁ, আর এখানে হুম, তো সেই জায়গাটা নেই। আমরা চেষ্টা করলেও কথা কাউকে বলার ফোন ইন সুযোগ নেই। করতে পারবো না, বা কথা না, বলার কোনো সরাসরি না, ইন্টারাকশনের কোনো জায়গা নেই। তো সেই না, কারণেই কথা বলা। তো যাই হোক, এবার আরেকটা জায়গায় যাই, সেটা হচ্ছে যে আকাশবাণী এফএম এর অনুষ্ঠান শুরু হলো, এবং আমি একটা ছোট্ট ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে হুম, একটা সময় এই হুম, আকাশবাণী নিয়ে তো সব সময় ভাবা হয়, মানে সবাই, তোমরা যারা সবাই আছো আমার সঙ্গে, মানে ওভারঅল বজায় দিতে পারে 75 থেকে 80 ভাগ মানুষ আমার সঙ্গে যারা রয়েছে তারা সবাই প্রায় আকাশবাণীরই মানুষ, এবং আমি এখনো আকাশবাণীটাকে আমারই জায়গা মনে করি। সেটা আকাশবাণী কিভাবে তাই তো। নেয় না নেয় সেটা আকাশবাণীর ব্যাপার। কিন্তু এই আকাশবাণী নিয়ে একটা ছোট্ট কিছু লেখা ছিল আমার, আমি শুধুমাত্র এই অনুষ্ঠানের সঙ্গে যদি যায় এই ভেবে একটা রাখা বল না, হয়েছে। বল শুনি একটু। হুম, তো লেখাটা এরকম ছিল যে, শুনেছি নীরো ধ্বংসের মধ্যে বসে ভায়োলিনের সুর তুলেছিলেন। আমি অত বড় শিল্পী নই যে ভূমিকম্পের মধ্যে বসে সঙ্গীতের কথা ভাববো, তবু এখনো এই শরীরে যেটুকু আছে তার অনুভবেই ফিরলাম আরেকবার। এটার নাম দিয়েছি মন কেমনের স্টেশন। বড্ড মন কেমন করে তো সবসময়, হুম, হুম। তো সেই মন কেমনের স্টেশন হচ্ছে আকাশবাণীর নাম। এখানে আকাশ অকাল বসে মেখেও রোজ ভোরবেলা নিয়মিত পরিপাটি। এখানে আলতো ঘাস জমিটুকু রেখেও বদলে যাচ্ছে পায়ের তলার মাটি। এখানে ক্লান্ত দুপুরের বিশ্রামে এখনো রেডিও পুরনো দিনের গান, লং প্লেয়িং এর গন্ধ মাখানো খামে, বারুদের প্যাকে মুকুলের অবসান। এখানে তপ্ত বিকেলের চিঠি পড়ে মন কেমনের স্টেশনটা গোবেচারা। সন্ধে হলেই নিয়নের মায়া ডোরে, প্রেমে অপ্রেমে নিয়তি বর্ণচোরা। আমার প্লেয়ার কবিরের গান শোনে,
বিকেল হলেই পারভিন সুলতানা। আমরা বোঝাই পরিবর্তন মানে লক আউটেই তৃপ্ত যে কারখানা। সব শব্দই সৃজাত হয় না জানি, সব বাক্যেই প্রেম মেলে না যে তাও। আমার হৃদয় এখনো আকাশবাণী, মন কেমনের স্টেশনে আসতে চাও। এটা ছিল আমার অনুভূতি আর কি। বাহ, খুব দিব্য। সত্যি সত্যি তো। আমাদের তো আমরা বললাম, প্রথমেই বললাম না, আকাশবাণীর সন্তান, রেডিওর সন্তান। হ্যাঁ, আর আকাশবাণী সেটাই। না থাকলে আমাদের একটা অস্তিত্বের হাহাকার তৈরি হতো আজকে। যা কিছু শিখেছি, যা কিছু জেনেছি, যা কিছু পেয়েছি, প্রধান জায়গাটাই আকাশবাণী। হয়তো দূরদর্শনে অনেক কাজ করেছি, অনেক মানুষকে মিট করেছি, হুম। প্রচুর ভয়েস ওভার করেছি দূরদর্শনের ডকুমেন্টারিতে, অনেককে ইন্টারভিউ করেছি। সেখানে পণ্ডিত কুমার বসুর মতো মানুষের সাথে ১ ঘন্টার ইন্টারেকশন হচ্ছে। অমর সেনের মতো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হ্যান্ড শ্যাডোগ্রাফারের সাথে বসছি। দীপেন্দ্র সেনগুপ্তর মতো নাট্য ব্যক্তিত্ব, কনিষ্ক সেনের মতো আ বিখ্যাত, আ মানে আমরা বলি আমরা আলোকপ্রাপ্ত হই কনিষ্কদা থাকলে। তিনি আলো দেন। হুম। হুম। তা এইরকম হুম। হুম। কত মানুষের সাথে বসেছি। খুব প্রিয় জায়গা। কিন্তু তবু আকাশবাণীতে গেলে একটা আশ্চর্য গন্ধ পাই। এটা যেন মনে হয় আমার সঙ্গে জড়িয়ে রয়েছে। এইটা হলো আকাশবাণীর কাছে প্রাপ্তি। আর শিখেছি তো সব। ওই যে যৌবনীতে প্রদীপ মিত্রর সাথে কাজ করতে গিয়ে শিখলাম। তারপরে যখন নাটকে গেলাম, অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় দেখতে, দেখতে নিজেকে আরেকটু তৈরি করার চেষ্টা করতে থাকলাম। কি সব মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। ১ম নাটক করতে গিয়ে দেখছি অরুণ মুখোপাধ্যায়, আরে কাঞ্চনজঙ্ঘার হিরো। বাবা! কাঞ্চনজঙ্ঘার এবং হিরো। নায়িকা শুক্লা বন্দ্যোপাধ্যায়, যার সম্বন্ধে সাবিত্রী চট্টোপাধ্যায়কে বলতে শুনেছি একসাথে রেকর্ডিং এ বসে। শুক্লাদির সাবিত্রী একটা জায়গা বলছেন, ছিল তোমার প্রিয় নাট্য ব্যক্তিত্বের মধ্যে আর কি। তো তোমার হ্যাঁ, যাদের সঙ্গে নাটক করে সব থেকে ভালো লেগেছে, হ্যাঁ। তো সেটা এবং একটা প্রিয় তখন রাউন্ড আছে, কি আমি বলছি, এখন নিয়ে আসছি না। র্যাপিড ফায়ার না রাউন্ডটা আমি এখন আমি বলছি নিয়ে যে আসছি না। শুক্লাদির মতো মানুষ সেখানে অভিনয় করছে। আর আরেকটা নাটকে আমরা শুক্লাদির প্রোডাকশনে করছি। নির্মল কুমার রয়েছেন, সাবিত্রী চ্যাটার্জি। সাবিত্রী চট্টোপাধ্যায় বললেন যে, "নির্মলদা, এই মেয়েটা না রেডিওর মাইকটাকে চিবিয়ে খেয়ে ফেলেছে। ও সব জানে কি করে কি করতে হয়।" তা সেই শুক্লাদি নায়িকা। আমার তখন অল্প বয়স। আর নায়ক অরুণ মুখোপাধ্যায়। আমি তো মোটামুটি ঘাবড়ে ঘুরে একাকার। তা অরুণদা আমাকে বললেন ক্যান্টিনে, তখন অরুণদা নয়, বললেন যে, "কি সমস্যা হচ্ছে কিছু?" আমি বললাম, "ওই আপনি।" বলল, "ও! আপনি ভাবছেন যে আমি সেই কাঞ্চনজঙ্ঘার নায়ক সত্যজিৎ রায়ের এবং সৌম্য মিত্রের হাতে গড়া অরুণ মুখুজ্জে? দৌড় মশাই, আপনি আমি মুখোমুখি বসে চা খাচ্ছি। তা সেই চা খেতে, খেতে আ আপনি ভাবতে পারেন যে এই লোকটা আমার সাথে অভিনয় করবে আর আমার থেকে অনেকখানি লম্বা। এর বাইরে কিছু ভাববেন না।" হ্যাঁ, হুম। এই যে অভয় দিলেন, তারপর কাজটা দারুণ হলো। পরে তো অরুণদা তুমি পেরিয়েও মানে ওই সবগুলোকে নির্বাসিত করে আমাকে আদরে তুই বলে ডাকতেন এবং শেষ দিন অবধি অরুণদার সাথে আমাদের একটা যোগাযোগ ছিল, আড্ডা ছিল। নমস্য একজন মানুষ। তা এই হুম। দিয়ে শুরু হলো। তারপরে ২য় নাটকে সেখানে জগন্নাথ বসু অভিনয় করছেন। অ তারপরে ওখানকার যারা বিখ্যাত প্রোডিউসার সমরেশদা, অজিত মুখোপাধ্যায়, এদের সকলের, নিত্যানন্দ গাঙ্গুলি, শোভনলাল মুখোপাধ্যায়, এদের সকলের প্রোডাকশন করলাম। করতে গিয়ে যেটা প্রাপ্তি হলো, হেন বড় শিল্পী নেই। আমি যখন দেখছি স্টুডিওতে আমি, সৌমিত্র বসু, সমিতা বসু, আমরা ৩ জন বুঝে গেলাম আমরা আছি, নাটকের স্ক্রিপ্ট হাতে পাইনি। ঢুকলেন এসে গ্রেট রাখাল ভট্টাচার্য বা নটোরিয়াস রাখাল ভট্টাচার্য বা কালীপদ চক্রবর্তী, উত্তর ফাল্গুনী। আমরা ৪ জনই অভিনয় করছি এবং সেই অভিনয় হয়ে যাওয়ার পরে কালিদার সে কি অসীম স্নেহপ্রবণ মুডে আমাদের সাথে বসে গল্প করা, উত্তর ফাল্গুনী শুটিং এর এবং ফিল্মের গল্প মনে হচ্ছে আমাদের কোনো গুরুজন আমাদের সাথে বসে স্মৃতিচারণ করছেন। সেই কালীপদ চক্রবর্তীকে আমি পেয়েছি। আ ২ সত্য বন্দ্যোপাধ্যায়, পিএলটি সত্য বন্দ্যোপাধ্যায় এবং মঞ্চ, ফিল্ম মন্ত্রে খ্যাত সফল সত্য বড় সত্য বন্দ্যোপাধ্যায়। এই বন্দ্যোপাধ্যায়কে। সত্য বন্দ্যোপাধ্যায় তা প্রসঙ্গ যখন এলো, একটা কথা বলি, সেটা হচ্ছে যে হুম, সদানন্দ রোডের তপন থিয়েটারের কথা তোমার মনে আছে? হ্যাঁ, তপন থিয়েটার। এখন তো আর নেই, কিছু করার নেই। তো না, আছে, তপন আহ, থিয়েটার আছে। আছে তপন থিয়েটার অন্যান্য আছে এখনো? দলগুলো শো আচ্ছা, করে কিছু ওখানে। করছে না এই এই মুহূর্তটায়, তপন হয়তো কিছু থিয়েটার কিন্তু হচ্ছে না। একটা ব্যাপার তুই জানিস কিনা আমি জানি না। ৬৫ সালে যে আমাদের বিরাট একটা যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে, তখন হুম। 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 সংযুক্ত পাকিস্তান। হুম। সেইখানে হুম। যারা আমাদের এখনো মনে পড়ে, আমাদের তখন প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। সেই যুদ্ধের সময় তপন চৌধুরী বলে একজন ফ্লাইট লেফটেন্যান্ট বা এরকম কোনো পোস্ট হবে। উনি প্লেন নিয়ে গিয়ে পাকিস্তানে বম্বিং করেছিলেন এবং সেই যুদ্ধেই মারা যান। সেই তপন চৌধুরীর পরিবার থেকে তপন থিয়েটার হয়েছিল, তৈরি করা হয়েছিল তার নামে। আচ্ছা।
অনেকে হয়তো তপন থিয়েটারে তপন কে জানে না, তিনি কোনো হুম, হুম, অভিনেতা হুম, ছিলেন, তিনি আমাদের হুম, জন্য শহীদ হয়েছিলেন যুদ্ধে। হুম। হ্যাঁ, কি বলছিলি? তপন থিয়েটারে হ্যাঁ, সত্যটাকে যেটা দেখেছিল। বলছিলাম, তপন থিয়েটার সত্যবাবুর নহবত দেখেনি এমন মানুষ খুব কম মানুষই আছে। যেটা সুভাষ আহ, বসুর প্রোডাকশন ছিল আর কি। অত্যন্ত হ্যাঁ, মজার একটা প্রোডাকশন, তার মধ্যে অনেক বার্তাও ছিল, সবই আছে। হ্যাঁ, সবই সবই আছে। আছে, সিরিয়াস জায়গাও তো ছিল। এবং সত্য সুভাষ বন্দ্যোপাধ্যায়, বসুকে তরুণ সেখান কুমার। থেকেই আবিষ্কার করা। সুভাষ বসু পরবর্তীকালে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন। তো সুভাষ কি বসু সব ব্যাপারটা না, কি সব অভিনেতা ব্যাপারটা হচ্ছে, বিকাশ রায় কাজ হ্যাঁ, করছেন, হ্যাঁ, সত্য এবং বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, হ্যাঁ, তরুণ কুমার, কি এবং সব থেকে অবস্থা! বড় কথা রত্না ঘোষাল। রত্নাম কি ঘোষাল, অসামান্য অভিনয় করেছিলেন রত্না ঘোষাল। ওই নাটকটা, হ্যাঁ। এবং তা হ্যাঁ, আমি আমি রত্নাদির এক, অবশ্য সেই এদের সাথে তো ওই থিয়েটার গুলো পাইনি, কিন্তু উত্তম মঞ্চে গিয়ে প্রচুর গল্প করেছি তরুণ কুমারের সাথে, সত্যদার সাথে। হুম, হুম, আহ হুম, হুম, বুড়োদা মানে তরুণ কুমারকে বুড়োদাই বলতাম আমরা। আজও ওই পরিবারের সাথে আমার যোগাযোগ আছে, ওর মেয়ে জামাইয়ের সাথে, ঝিমলি এবং হুম, হুম, বাচ্চা, খুব বন্ধু মানুষ আমার। হুম, কিন্তু হুম, 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 বুড়োদার কাছে এত গল্প শুনেছি অফ দ্য ট্র্যাক, মানে উত্তম কুমার সম্পর্কে প্রচুর গল্প। তা এই মানুষগুলোকে, বসন্ত চৌধুরীর সাথে আমরা একসাথে অভিনয় করার সুযোগ পেয়েছি একটি নাটকে, রেডিওতে। তারপরে আরো পরের যারা এলেন, তার মধ্যে গ্রেট রমাপ্রসাদ মণি। রমাদাকে আমরা এফএম এও দেখেছি, রমাদাকে পেয়েছি, বিপ্লব চট্টোপাধ্যায়, তারপরে এরা পরাণদা, মনুদা, পরাণ বন্দ্যোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, শুভাশিস যে কমেডিয়ান, আমাদের হুম, বন্ধু লোক, হুম, 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 সৌমিত্র বসু, তারপরে আহ, দেবেশ রায়চৌধুরী। আমরা তো একসাথে পরে কাজও করছি প্রচুর দেবেশদার সাথে। হুম, 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 রেডিও কি দেয়নি? আর যদি অভিনেত্রী বলি তাহলে তো কাকে পাইনি? সুব্রত চট্টোপাধ্যায় কাজ করেছেন ওখানে, শুক্লাদি তো ছিলেনই। তারপরে নন্দিনী মালিয়া, অনামিকা সাহা, শ্রীরাম মজুমদার, আহ, বিজয়লক্ষ্মী দি, উর্মিমালা দি, এদের সকলের সাথেই কাজ করার সুযোগটা হয়েছে। আর উর্মিদিকে তো শুধু রেডিও নাটকে পেয়েছি বললে হবে না, উর্মিদিকে আমি আমার মেন্টর হিসেবে পেয়েছি, আমার দিদি হিসেবে পেয়েছি। উর্মিদি মানে আমার আমার আহ, পরিশীলন। যখন এফএম করতে বসি প্রথম প্রথম দিনই আমার সঙ্গী, আমার সাথী, বা আমি তার সাথী, তিনি উর্মিমালা বসু। তিনি হাতে ধরে আমায় শেখাচ্ছেন। তা মানে ওভাবে তো শেখাচ্ছেন না, তার প্রতিটি চাল চলন সবকিছুর মধ্য দিয়ে বুঝে নিতে পারছি যে আমি কি করব, আমার কি করণীয়, আমার আহ, কোথায় থামতে হবে, কতটুকু বলতে হবে, এই সব জায়গাগুলো বারবার করেই মানে উর্মিদিকে দেখে দেখে শিখতে হয়েছে। পাশাপাশি দুজনে বসতাম, আমি জানতাম এত ভালো করে শেখবার সুযোগ আমি আর কারো কাছে পাবো না। আমি হয়তো এফএম এর সময় এরকম যারা আমার সিনিয়র একটু, তাদের অনেকের স্নেহ ভালোবাসা পেয়েছি। রত্না মিত্রের সঙ্গে অনুষ্ঠান করেছি। পরবর্তীকালে পরের প্রজন্ম চলে এলো। আমাদের তো স্টুডিওতে বোধহয় গন্ডগোল হয়েছে, সৌমেনকে, এই আসল মানুষটিকে দেখতে পাচ্ছি না, আড্ডার আলাপ ছেড়ে ও কোথায় একটু সরে গেছে কিছুক্ষণের জন্য। না, আমি সরে যদি যায়নি, আপনাদের আসলে সঙ্গে হয়েছে কি, আমার মনে হচ্ছে নেটের একটু কানেকশন গন্ডগোল হচ্ছে আর কি, ওই আচ্ছা, জন্যই তুই সমস্যাটা অডিওতে হয়েছে। আছিস, কথা বল, তাহলে একটু কথা বল। তোর প্রশ্নের মধ্যে রাখ। তারপরে এফএম এর সেই সময় একটা যখন শুরু হয়েছিল, তখন সমস্ত পার্সোনালিটিরা সেখানে এসেছেন, থিয়েটার, ফিল্ম, সবাই। মানে আমরা এফএম এর ঘরে দেখেছি একটা সময় দিলীপ রায়কে বসে থাকতে, মানে তখন শুরুর পরে পরেই আহ, এরাও ছিলেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, আহ, কি নেই, রথী মহারথীরা আসছেন। তারপর হয়তো এরা সময় অভাবে তেমন মনে ভাবে হচ্ছে আসতে ফেরত এসেছি, পারলেন না। আসতে পেরেছি। আমরা দেখলাম যে অনেকেই হ্যাঁ, আসতে সিনিয়ররা ছুটে পেরেছি চলে আমরা, গেছে। এসে গেছিস, জাস্ট তোকে না দেখে আমি খুব এসে গেছি, এসে অসহায় বোধ গেছি। করছিলাম। এইটাই হয়, আর অসহায় বোধ কিছুই নয়, না দেখলে না, অসুবিধে হয়। এক্ষেত্রে এই হঠাৎ প্রসঙ্গটা কোথায় চলে এলো গেল। বলে একটা মজার কথা বলি। এফএম স্টুডিওর একটা কারচুপির কথা বলি। এফএমও এরকম হয়েছে ঘটনাচক্রে। মানে অনুষ্ঠান করছি, এটা হুম, 3 বার ঘটেছে আমার জীবনে। এটা লাইভ প্রোগ্রাম চালানো যে কি কঠিন, এই যারা আজকাল করছি আমরা, তারা এবং যারা নতুন করে করছেন তারা বুঝতে পারেন যে কি অসহায় একটা অবস্থা থাকে। তা আমার সহকর্মী হিসেবে 3 দিন 3 জন অসুস্থ হয়ে পড়েছিলেন ওই দীর্ঘ সময়ের মধ্যে। তারা অনুষ্ঠান করতে করতে আচ্ছা, কেউ বমি আচ্ছা, করছেন, আচ্ছা, আচ্ছা, কারো আচ্ছা। মাথা ঘুরছে, কেউ ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। তাদের আমি বলছি যে তোমরা একটা কাজ করো, আহ, গান বাজাতে বাজাতে যে বাইরে চলে যাও, স্টুডিওর ঘরটা থেকে বেরো, বা বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে এসো। এখানে তো চুল নষ্ট হয়ে গেলে, মেকআপ উঠে যাওয়ার গেলে কোনো ভয় নেই, কারণ আমরা সবটাই অডিওতে আছি। কিন্তু আমি একা স্টুডিও হুম, হুম, চালিয়ে যাচ্ছি। তা হুম, 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 হুম। তারপরে যখন এমন হয়েছে, আমার সহকর্মীর কথা বলার কথা, সে তো ঘরে নেই, ধরা পড়ে যাওয়ার ভয় আছে দর্শকের কাছে, শ্রোতার কাছে।
আমি তখন বলছি যে না না না, আচ্ছা একটা আচ্ছা কথা বলো না, এখন আমাকে কথা বলতে দাও, আমি বলি আমার কথা শেষ হবে, একটি গান শুনবো আমরা, তারপর তোমার যত খুশি কথা বলো, আমি তোমাকে এই মুহূর্তে মাইক্রোফোন দেবো না, বলে গান চালিয়ে দিলাম কিছু কথা বলে। আচ্ছা গান চালিয়ে আচ্ছা উৎকণ্ঠিত আচ্ছা আসছে কিনা, তারপর ততক্ষণে হয়তো মুখে চোখে জল দিয়ে হুম, হুম। একটু ফ্রেশ হয়ে চলে এসছে, তখনই আবার তিনি কথা বলতে শুরু করেছেন। তা এইভাবে আচ্ছা অলোক বিপর্যয় দা, অনেক সময় একটা একটা মোকাবিলা ব্যাপার করতে তোমাকে একটু হয়। মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, না আমি অলোক দা এটা একটু থামতামই, থামাই, তার কারণ মাঝখানে হচ্ছে থামাতে আমার হবে না, বল। খালি ভয় হচ্ছে। না না, থামার জন্য বলছি না, অন্য কারণ, কারণ ভয় পাচ্ছি অন্তর্জালের এই যে জাল, এই জাল কখন হুম, বিচ্ছিন্ন হবে আমি নিজেও জানি না। হয়তো তোমার কাছ থেকে কিছু কিছু দিদি গল্প যাবে। যেগুলো পাওয়ার আছে সেটাও হারিয়ে যাবে, যতটুকু যাবে আর কি। তো যাই হোক, হ্যাঁ তুমি অনেক মানুষের সান্নিধ্যে এসেছিলে, তো হ্যাঁ, এমন একজন মানুষের সান্নিধ্যে এসেছিলে তোমার জীবনের একটা অংশ অন্যরকম হয়ে গেছিল, তোমার জীবনের একটা না পর্ব। এইটার তো ক্ষেত্রে সেই আমার মানুষটি মনে হয় সম্পর্কে। সেটা সেটা আমার অনেক ম্যাচিওর এজে এসে মনে হচ্ছে যে আমার যখন শুরুর সময়ের গল্প তার ওভাবে একটা সময় বোধের মধ্যে থাকে না, স্মৃতির মধ্যে থাকে। হুম হুম তা হুম হুম আমি হুম। যে এত মানুষের কাছে পৌঁছতে পারলাম অত্যন্ত সাধারণ মানের একজন হয়ে, অত্যন্ত কম মেধার একজন হয়ে, বা একটা অকিঞ্চিৎকর ঘর থেকে উঠে এসে, সংসার থেকে, অর্থবল ছিল না, হুম। তা কিন্তু তা সত্ত্বেও কেন পেলাম? আমার একদিনের কথা মনে পড়ে, তখন আমি বেশ ছোট, ক্লাস 5 এ পড়ি। আমার মেসোমশাই, মাসিমা এরা সবাই মা আনন্দময়ীর শিষ্য ছিলেন এবং একেবারেই খুব ঘনিষ্ঠ। মা তো কোথাও কারো বাড়িতে আচ্ছা থাকতেন না, আচ্ছা। রাত্রিবাস করতেন না গৃহীর বাড়িতে। তো ওদের নতুন গৃহপ্রবেশ হলো। হুম। তা আমার মেসোর নাম ছিল, প্রচুর প্রাচীন মানুষ কেউ বেঁচে থাকলে জানবেন, ভুবনমোহন মুখোপাধ্যায় চক্রবর্তী। তা তার বাড়িতে আনন্দময়ী মা এলেন, তখন দিদিমা জীবিত, মাকে নিয়ে রাত্রিবাস করলেন। আর বাড়িটা ভেঙে পড়েছে জনগণের চাপে, এত লোকজন মাকে দর্শন করতে এসছেন। তা আনন্দময়ী কাউকে স্পর্শ করতে দিতেন না, মাটিতে প্রণাম করতে হতো, ছুঁতে দিতেন না। একটা মালা নিয়ে গেলে উনি আচ্ছা হাত দিয়ে আচ্ছা এরকম করে মালাটা ছুঁয়ে দিতেন। এবার আনন্দময়ী যখন বসে শিষ্যদের বাণী দিচ্ছেন, আমি কোথাও জায়গা না পেয়ে ওখানে এসে কোনো রকমে দাঁড়িয়ে আছি, পঞ্চম শ্রেণীর ছাত্র, শরীরটা অনেক ছোট অবয়বে। তা এবার মা বলে যাচ্ছেন, ভক্তকুল বসে আছে সামনে, উনি সাদা ফরাস বিছিয়ে একটা তক্তপোশের উপর বসা। তো একটি কোনো একজন ভদ্রলোক ভিড়ের মধ্যে থেকে বললেন, এই খোকা দাঁড়িয়ে আছো কেন, বসো না। তা আমার মনে হলো ঘুম চোখে, সন্ধে হয়ে গেছে তো, বসবার পক্ষে এত উত্তম জায়গা আর কিছু নেই বলে আমি মায়ের আসনেই বসে পড়লাম। তা বসে পড়তে তো একটা হৈ হৈ রই রই চিৎকার, কিন্তু মা সবাইকে এরকম হাত তুলে শান্ত করলেন, করে আমাকে নিজের বাঁ হাত দিয়ে এরকম জড়িয়ে ধরে বসলেন। আর আমি আরে বসে আছি, বাবা। কিন্তু আমার পক্ষে তো মায়ের মহত্ব বোঝার মতো বয়স হয়নি, বোধ হয়নি, কিছুই নেই। সেটাই আমি একটু সেটাই। পরে হাতটা ছাড়িয়ে চলে এলাম। তা আমার মা এবং মাসি, যুগপৎ আবিষ্কার করলাম ওরা ব্যস্ত তখন। আমার মাসি বললেন, কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই? আমি বললাম, ওই তো ঘুম পাচ্ছিল, দাঁড়িয়েছিলাম, আমাকে জোর করে ওখানে বসতে বললো, আমি বসলাম, সবাই খুব চেঁচালো। তা আনন্দময়ী মা আমাকে ধরে বসেছিল, চাপড়ে ধরে এক হাত দিয়ে। তা সবাই বিস্মিত হয়ে বলল, উনি তো কাউকে স্পর্শ করেন না, তোর কি ভাগ্য যে তোকে এক হাত দিয়ে উনি ধরেছিলেন। তা সেই মাসির এই কথাটা মনে পড়ে। তিনি আমাকে কাছে টেনেছিলেন বলেই কি আমি এত মানুষের কাছে যাওয়ার আশীর্বাদ পেয়েছি। কত লোকের কাছাকাছি কাছে তো হয়েছে, যেতে পারি। বা এত মানুষ হ্যাঁ, তোমাকে কাছে পেয়েছে, সেটাই হচ্ছে কথা। আমি আচ্ছা শুরুতে দিক দিয়ে বলি, উম, আমি তো কেউ না। হুম, হ্যাঁ, আর ভুলে তখন যাব পূর্বার দিকে বলেই আমি যাচ্ছে। খালি বারবার করছি, পূর্বর দিকে হ্যাঁ, যাচ্ছে এবং অনেক কিছু শোনা বাকি রয়ে যাচ্ছে বলেই বলছি আর কি। তো হুম, তোমার কতগুলো প্রিয় জায়গা রয়েছে, প্রিয় জায়গা মানে হচ্ছে প্রিয় পাঠের মধ্যে একটা জায়গা রয়েছে যে রবীন্দ্রনাথের নিমন্ত্রণ। তুমি আমায় বলেছিলে যে যতবার পড়ি মনে হয় যেন পুরনো হয় না। তো একদম নিমন্ত্রণ থেকে একদম। একটুখানি তোমার থেকে শুনবো আজকে, এই গল্পের তুমি মতো একটু আবার শোনাও বলবে? আমাদের। হোক, অসুবিধা নেই, অন্তত ভুলে যেতে আমার পারি কিন্তু। অসুবিধে নেই, আমি অ্যাজ এ শ্রোতা না, ভুলে গেলেও অসুবিধা নেই। স্মৃতিশক্তি বাড়ে একটা বয়সে, এখন বোধহয় আবার বিস্মৃতি শক্তি বাড়ে, ভুলে যাই খুব। শুরু করো। একটুখানি বলার চেষ্টা করি। মনে একটুখানি, পড়ে, একদম যেন তোমার এককালে একটুখানি যত। লিখিতাম চিঠিতে তোমার এই প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায়, লিখি বিনা নাম দিয়ে, তুমি দাবি করো কবিতায় আমার কাছে, মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে, নম্র চোখের কম্প্র কাজল রেখা। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতায় চলে সমর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও।
বসো মুখোমুখি যদি অবসর থাকে, গৌরবরণ তোমার চরণমূলে, ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে, কপল প্রান্তে সরু পাড় ঘন কালো, একগুছি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা, ললাটের ধারে থাকে যেন অশাসনে, ডাহিন অলোকে একটি দোলন চাপা, ফুটিয়া উঠুক গ্রীবাভঙ্গির শনে, বৈকালে গাঁথা জুথি মুকুলের মালা, কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাজে, দূরে থাকিতেই গোপন গন্ধ ঢালা, সুখ সংবাদ মেলিবে হৃদয় মাঝে, এই সুযোগেতে একটুকু দিক ফোঁটা, আমারই দেওয়া সে ছোট্ট চুনির দুল, রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা, কতদিন সেটা পড়িতে করেছ ভুল। আরেকটা কথা বলে রাখি এইখানে, সেটাই গল্পের কথা, আর অন্য কথায় যাচ্ছি না, গল্পে একটুখানি শোনালাম। আরেকটা কথা ভীষণ চলে আসে, সুন্দর আরো নানান কথা। এবং হ্যাঁ আরো নানান কথা আছে। আচ্ছা, শিশির হ্যাঁ, মঞ্চের একটা নিমন্ত্রণ অনুষ্ঠানের কথা চট্টোপাধ্যায়। তুমি বলেছিলে, হ্যাঁ, মঞ্চে যে সেটা বলি অনুষ্ঠানের একটা কথা। কথা। হ্যাঁ, একটা কথা বলি সেটা হুম, প্রসঙ্গে। আমি একবার ১৯৯৮ সালে একটা ক্যাসেট হুম, হয়েছিল আমার আবৃত্তির। আমি হুম, কিন্তু হুম, কখনোই হুম, আমার হুম, এই কাজগুলোর নিজের চেষ্টায় খুব একটা উৎসাহী হয়ে করতে চাইনি। কারো প্ররোচনায়, কারো সহযোগিতায়, ভালোবাসায় আমার এই সুযোগগুলো এসেছিল। হুম? প্ররোচনা শব্দটা আমি তুলে নিচ্ছি। প্ররোচনায় বলব না। আ তাদের প্রেরণায় বলতে পারি। তা যখন এই কাজটি হয় ১ম, সেখানে আমার সঙ্গে আবহ করেছিলেন আমার ভ্রাতৃপ্রতিম অত্যন্ত প্রিয় মানুষ সঞ্জয় চক্রবর্তী। আ তার আরেকটা সামাজিক পরিচিতি আছে। তার বাইরেই সঞ্জয় নিজের গুণে অসামান্য। সেই সঞ্জয় চক্রবর্তীর যে আবহ, তারপরে সঞ্জয় আর আমি প্রচুর কাজ একসাথে করেছি, অনেক ভালো, ভালো কাজ। এটা একটা এক লাইন বলে নিই। ওর একটা অসাধারণ কাজ আছে পলাশপ্রিয়া বলে, HMV, যেখানে সঞ্জয় আচ্ছা, সরস্বতীকে নিয়ে, সরস্বতী বন্দনার উপরে তো ও বলেছিল যে সব কাজ তো হয় আমরা সরস্বতীর মাধ্যমে, আমাদের শিক্ষা সবকিছুতেই মা সরস্বতী আমাদের সব। আমাদের সঙ্গীতে, হুম, হুম, সাহিত্যে, শাস্ত্রে। তাহলে আমাদের যত পুজোর গান হয় দুর্গাকে নিয়ে, নয় কালীকে নিয়ে, আ নয় আমাদের পদাবলীর যে কীর্তনগুলো রয়েছে সেগুলো নিয়ে। রাধাকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে। সরস্বতীকে নিয়ে কাজ কোথায়? তখন হুম, HMV ওকে দায়িত্ব দেয়। সেখানে খুব বড়, বড় শিল্পীরা, সব নামকরা শিল্পীরা গান গেয়েছিলেন। কিন্তু ভাষ্যপাঠের সুযোগটা সঞ্জয় বা ওরা HMV আমাকে দিয়েছিল। এই কাজটা করেছিলাম সঞ্জয়ের সাথে। যেটা বলছিলাম, ওই ক্যাসেটটার নাম ছিল 'দেখা হবে।' 'দেখা হবে' নামটা দেওয়ার কারণ, ভরসা আচ্ছা, ছিল না যে আবারও দেখা হবে। ওটা শোনার পরে সেখানে শীর্ষেন্দু হুম, মুখোপাধ্যায়ের হুম, একটা ছোট্ট গল্প আছে 'দেখা হবে', খুব বিখ্যাত গল্প। যে ভদ্রলোক বলছেন আমার শৈশবের কথা, আজ আমি প্রৌঢ়, লেখক বলছেন। তার শৈশবে একটা ঘটনা ঘটেছিল, ছোট কাকা মারা যাচ্ছেন। সন্তান রেখে, স্ত্রী রেখে। এবং সেইরকম একটা অদ্ভুত মুহূর্তে দাদু উঠে এলেন। ছোট কাকা বলছেন যে, "বাবা কিছু বলুন, এমন কিছু বলুন যাতে আমার কষ্ট কমে। সারা জীবন তো শুধু বকেছেন, শাসন করেছেন।" তা দাদু তখন কি বলবেন, ঘর ভর্তি লোক উদ্গ্রীব ওই মৃত্যুশয্যায়। দাদু তখন বলেছিলেন, "প্রিয়নাথ, দেখা হবে, আবার দেখা হবে, আর কিছু না।" ছোট কাকা মারা গেছেন। দীর্ঘদিন চলে গেছে। বয়স বেড়েছে, ডালপালাগুলো একে, একে নির্জীব হচ্ছে, পাতা খসে যাচ্ছে। তাই শীর্ষেন্দুবাবু লিখছেন যে, "আবার যখন পৃথিবীর দিকে পাশ ফিরে শুই, মায়ের গায়ের টান পাই। মনে হয় পৃথিবীর দিকে তাকিয়ে যে আবার দেখা হবে, দেখা হবে।" তা এই লেখাটা নিয়ে দুটো ঘটনা আছে। আমি শিশির মঞ্চে একটি অনুষ্ঠানে বলেছিলাম, আমাদের যা হয় আমরা আ খুব ওই অত সিরিয়াস স্বভাবের মানুষ নই তো। অনুষ্ঠান হয়ে গেছে, গ্রিন রুমে বসে গপ্পগাছড়ি সেই হচ্ছি। হঠাৎ একজন হুম, তুমি তো আলাপি মানুষ, তোমাকে বন্ধুদের সাথে, দেখলেই বোঝা যায়। বন্ধু-বান্ধবরা হয়ে গেছে অনুষ্ঠান, ওরাও এসছে কেউ, কেউ ভেতরে। একজন বৃদ্ধ হুম, ৭০ হুম, ঊর্ধ্ব হবে, ৮০ র কাছাকাছিও হতে পারে। তা তিনি এরকম হুম, হাত হুম, জোড় করে কাঁপতে, কাঁপতে আসছেন। সমস্ত শরীর তার এরকম কাঁপুনি হচ্ছে। আমি মুহূর্তের মধ্যে উঠে হুম, হুম, দাঁড়িয়ে হাত জোড় করেছি। উনি সোজা আমার দিকে এলেন। এসে বললেন, "একটা কথা বলবো?" হুম, আমি বললাম, "হ্যাঁ, বলুন।" যে, "সত্যিই কি দেখা হবে? আবারও কি দেখা হবে? দেখা হয়?" আমি কিছুক্ষণ স্তম্ভিত। একটি লেখা কোন ইমপ্যাক্ট তৈরি করেছে। আমি বললাম যে, "আমি তো জানি না, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন। হয়তো হয়, বিশ্বাস রাখার চেষ্টা করি।" তো উনি বললেন, "আবার দেখা হবে।" বলে আস্তে, আস্তে উনি চলে গেলেন। অনেক হুম, হুম, বছর পরে একটি আ সেমিনারে শীর্ষেন্দুবাবু ছিলেন, আমিও ছিলাম। তা
আমরা যখন চা খাচ্ছি, চায়ের আড্ডা হচ্ছে, তখন আমি বললাম যে, "শীর্ষেন্দুদা, আমার একটা প্রশ্ন ছিল।" উনি বললেন যে, "হ্যাঁ, হুম, হুম, বলুন।" আমি বললাম যে, "আপনি এই লেখাটি লিখেছেন?" বললেন, "হ্যাঁ।" আমি বললাম যে, "আপনি যে লিখেছেন দেখা হয়, দেখা হবে, এই বিশ্বাস কি আপনার ভেতরে প্রথিত? না আপনি শুধুমাত্র একটা লেখকের কলমের আঁচড়ে একটা ঘটনা প্রতিষ্ঠা করার চেষ্টা? আপনার বাস্তব জীবনের ঘটনাও হতে পারে, তাতে আমার জানা নেই। কিন্তু আপনি কি অন্তর থেকে বিশ্বাস করেন যে আবার দেখা হবে?" মানে যেমন করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলতেন যে, "দেবযানে বিশ্বাস রেখো।" স্ত্রীকে বলছেন মারা যাওয়ার আগে, ওই যে, "কল্যাণী আমার দেবযান সত্যি, দেবযানে হুম, বিশ্বাস হুম, রেখো।" আপনি কি বিশ্বাস করেন যে হুম, হুম। আবার দেখা হবে? কিরকম একটা ঘটে গেল, শীর্ষেন্দুবাবুও চায়ের কাপটা শেষ চুমুক দিয়ে কাবডিস নাবিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, "হ্যাঁ, বিশ্বাস করি, দেখা হবে, আবার দেখা হবে।" তখন আমি বললাম, "দেখুন শীর্ষেন্দুদা, আপনার এই কথাটার পর থেকে যখনই লেখাটা পড়ব, আমার বোধহয় বিশ্বাসের জায়গাটা আরো বেশি শক্তিশালী হয়ে গেল যে দেখা হবে, আবার দেখা হবে।" সত্যি তাই, এই একটা সত্যি তাই, ঘটনা সত্যি তাই। এবং যেটা সেইটা হয়েছিল। হয় বলেই, সেইটা হয় বলেই আমাদের এই উম, আমাদের আমাদের বিশেষ করে দেখো, আমার যেটা মনে পড়ছে, সেই বছর হুম, 5 আগে আমাদের একটা আড্ডা বলবো না, ওটাকে একটা কি বলবো, গেট টুগেদার, গেট সেটায় টুগেদার। দেখা হয়েছিল তোমার সঙ্গে আমার। হুম, আর সেই তারপরে এই ঠিক বছর 5 পরে হুম। পর্দায় তোমার সঙ্গে আমার দেখা হলো, মানুষটাকে দেখতে পেলাম অনেকদিন বাদে। কথা তো হচ্ছেই, তো হ্যাঁ, হ্যাঁ। দেখা হচ্ছে কিনা ফোনাফুনি সেটা তো একটা হয়, বিরাট ব্যাপার। তো ফোনাফুনি হয়। দেখতে পেয়ে মনের যে আনন্দটা হয়, হুম। মনের যে অন্তরের অন্তঃস্থলে যে আনন্দটা হয়, সেই আনন্দটা অন্যরকম হয় আর কি। যে হ্যাঁ, মানুষটা সে তো বটে। যেরকম দেখেছিলাম সেরকমই আছে, আমি কি দেখছি হয় বলে। জানিস তো? ভালোবাসা উষ্ণতাগুলো তো ভীষণ, মরে না। মানে কি বলবো, বিষম বস্তু। হুম। বুঝলি সৌমেন, হুম, হুম। উষ্ণতাগুলো তো মরে না। তো এই যে সেইটার আমার জন্যই আর এখনো কি। খুব মনে পড়ে যে আমরা যখন শুরু করলাম এফএম এর জীবনটা ৯৬ সালে, তখন তো ওই হুম, স্টলওয়ার্টরা হুম, হুম, ছিলেন। হুম, আমরা একটা জুটি বেঁধে কাজ করি। সৌমিত্র সুমিতা করছে, স্বরাজ বসু, উমা বসু করছেন, সৌম্যদেব বসু, অঙ্গনা বসু করছেন। আমি উর্মিমালা বসুর সাথে অত্যন্ত ভাগ্যবান বলে জুটি বাঁধতে পেরেছি। আ আমাদের মুক্তিদি এরা কাজ হুম, করছেন। এইসব ঘটনা ঘটছে। তারপর ৯৭ সালে হুম, হৈ, হৈ করে তোদের দলটা হুম, চলে হুম, এলো। তোদের দলটা যখন এসে পড়ল, এই হুম, হুম, শর্মিষ্ঠা, হুম, পূর্বাশা, রিচা, বিদিশা, এরা কেউ আজ বিদেশিনী। রিচা, বিদিশা দুজনেই আমেরিকাবাসী। তারপরে সৌগত হুম, এলো, হুম। তুই এলি, অর্পণ, হ্যাঁ, সুমন, শোভন। শোভন একটু আগে থেকেই ছিল, এবার পাস করলো পরীক্ষা দিয়ে। তারপরে ধর শ্যামলী, শোভন ওরা ছিল। এলো, ওদের ব্যাচটা। গার্গী রায়চৌধুরী আমাদের সঙ্গে ছিল। গার্গী আমার সাথে জুটি বেঁধে, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী গার্গী প্রচুর ছিল। কাজ করেছে। গার্গী আমার সাথে এবং প্রচুর এই করেছে। প্রসঙ্গে একটা ছোট্ট ছোট্ট ঘটনার কথা বলি, ছোট্ট হুম, ঘটনার কথা বলি। গার্গীর সঙ্গে একটি অনুষ্ঠান আমি করেছি, এবং গার্গী যে ধরনের মানুষ ছিল আর কি, একটু হুম। দাপুটে তো বলা যায়, ও নিজের মধ্যেই থাকতো। তো গার্গীর সঙ্গে হ্যাঁ, তো গার্গীর সঙ্গে অনুষ্ঠান হলো, এবং তখন তুহিনদা ছিলেন ডিউটি অফিসে। তো তুহিনদা হ্যাঁ, গার্গীর সঙ্গে অনুষ্ঠান দিয়েছেন, এবং আকাশবাণীময় একটা ব্যাপার উঠেছে যে সৌমেনের সঙ্গে গার্গীর অনুষ্ঠান আছে। এবার যে দেখে সে প্রশ্ন করে, সেই বলে একটু আড়ালে নিয়ে গিয়ে, "হ্যাঁ রে, ভালো আছিস তো?" আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারি না, এর মধ্যে ভালো থাকা মন্দ থাকার কি ব্যাপার আছে। তো আমি, মানে, কারুর কাছে সদুত্তর পাচ্ছি না। এবার বন্ধুস্থানীয় যারা আছে, এই সুমন, শোভন, সিধুও রয়েছে তার মধ্যে, তো কোনো একজনকে আমি, বোধহয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না কাকে, জিজ্ঞেস করলাম, আরে ব্যাপারটা কি বলতো, সবাই আমায় জিজ্ঞেস করছিস ভালো আছি কিনা। বলছে গার্গীর সঙ্গে অনুষ্ঠান করতে গেলে যে ধরনের টেম্পারমেন্ট থাকতে হয়, সেই টেম্পারমেন্ট কি তুই অর্জন করেছিস। আমি না কই বলতে পারবো না তো। বললো, হ্যাঁ, জানিস ও এটা কিরকম টাইপের এটা তো ব্যাপার, এরকম বলে অভিজ্ঞতা টলে। কিন্তু আমার মানে সাথেও না। রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতন ব্যাপার। কারণ আমার মনে আছে ১ম দিন আমি না গান না, তা পরে বলছি অনেক না। পুরনো। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এইটা, অদ্ভুত ব্যাপার হচ্ছে এইটা, অনুষ্ঠানটা যখন করতে বসেছি, আমি তো চিরকাল মেথডিক্যাল ছিলাম, এটা নীলাঞ্জনা আমাকে ভীষণ বলতো, নীলাঞ্জনা ঘোষ বিশ্বাস। তো ওর সঙ্গে যতগুলো অনুষ্ঠান করেছি, ও বলতো তুই এত মেথডিক্যাল, এইরকম মেথডিক্যাল ভাবে অনুষ্ঠান সবসময় করা হয়ে ওঠে না। মানে এমনকি হাসবে কাশবে সেটাও আমার মাঝে মাঝে একটু করে লেখা থাকতো হয়তো, না, পুরো না, আমার স্ক্রিপ্টিং, কিছু না। একটা আমি তো উইদাউট নিজেকে স্ক্রিপ্ট। ঠিকঠাক রাখার জন্য। আমাকে তো বলা হতো তুমি তো ফাঁকিবাজ উইদাউট অ্যাটিটিউড। স্ক্রিপ্ট। তো উইদাউট যাই স্ক্রিপ্ট। হোক, তুহিনদা ইয়ার্কি মেরে বলতো যে একটা বাসের তো টিকিটের পেছনে তারপর ৩ টে শব্দ লিখে বসে। না, গার্গীর কথাটা বলি, মজার কথাটা। ১ম দিন বসে দেখলাম গার্গী খুব টেন্স। তো হ্যাঁ, আমি সেটা গার্গী খালি বলছে, "রেডি, জাস্ট রেডি।" আমি ২ বলে নিই, হাতে তুমি তুলি তারপর দিচ্ছে, বলবে। "রেডি, রেডি। চলো, স্টেডি হ্যাঁ, থাকো। হ্যাঁ। চলো, ফেরত তুলছি।" আমি বললাম, "তুই এরকম হুম, চেঁচাচ্ছিস কেন?" আমরা জানি, সবাই জানি, তুইও জানিস যে আমরা ফেডার তোলার পরে আ
আমরা তুমি হয়ে যেতাম স্টুডিওর নিয়ম মেনে, কিন্তু আমরা আড়ালে তুই তোকারি করতাম। তা আমি বললাম, চেঁচাচ্ছিস কেন? না না, স্টেডি থাকো। পরের দিন বললাম, গার্গী কনসোলে তুমি আর বসবে না, তুমি ওরম হাত পা নাড়াবে চেঁচাবে, আমার হবে না, তুই ওখানে চুপ করে বস, আর আমি অনুষ্ঠান অপারেট করবো, সবটা আমি অপারেট করবো। তা মানতো, যেহেতু বড় দাদার মতো, সেটাই। মানে ভীষণই স্নেহের সম্পর্ক সেই ছিল, আর কি। দেখা হলে পরেও অনেক তো কথা জাস্ট হয়েছিল। জাস্ট আমি শেষ করি, সেটা হচ্ছে জীবন তো অনুষ্ঠানটার নাম ছিল জীবন নদীর ওপারে, এবং অসাধারণ ভালো একটা অনুষ্ঠানের মধ্যে আমার করা সে কতগুলো অনুষ্ঠান যেগুলো আমার খুব প্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে, গার্গীর সঙ্গে অনুষ্ঠানটার একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমার কথা বাদ দাও, আজকে তোমার কথা শুনতে বসেছি। আহ, এবার জিজ্ঞেস করি যে একটা প্রিয় রাউন্ডে যাই, র্যাপিড ফায়ার রাউন্ডই বলো, সময় শেষ হয়ে আসছে। হ্যাঁ, সময় ফুরোচ্ছে। তোমার কাছে তোমার প্রিয় নায়ক, বাংলার প্রিয় নায়ক ওরে বাবা, কে, আমি যদি বাংলা বলা অসহায়ভাবে হয়? উত্তম কুমারকে ভালোবাসি, দ্বিতীয় কোনো পন্থা নেই, কিছু করার নেই। মানে এই কথাটাও বলি, গৌতম চট্টোপাধ্যায়ের সাথে আমার এবং খুব এখানে আমি ঘনিষ্ঠতা হয়েছিল। এটা একটু বলি, গৌতম দার সাথে, মানে উত্তম কুমারের পুত্র, হুম একমাত্র হুম হুম সন্তান, হুম তাকে আমি একটা এফএম এর প্রোগ্রামে এনেছিলাম, ওভার টেলিফোন, যে অমন বাবার ছেলে হয়ে অভিনয়ে আসেননি কেন। তা সেই প্রোগ্রামটা ঝিলিমিলির সাথে করেছিলাম, বৃহস্পতি চক্রবর্তীর কন্যা। তা সেইখানে আমি পরে যোগাযোগ হয় এবং খুব ভালো একটা বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে যায়। আহ, গৌতম দাকে প্রথম কথায় আমি বলেছিলাম যে, আপনি যে হেল্পটার জন্য আমার কাছে এসেছেন, সব কাজগুলো আমি করে দিলাম, কিন্তু আপনার অ্যাকাউন্টে নয়, সবটাই আপনার বাবির অ্যাকাউন্টে। তা গৌতম দা হো হো করে হেসে ফেলে বলেছিলেন যে, হুম হুম হুম, আমার জীবনটাই তো বাবির অ্যাকাউন্টে। তা বলে অনেক গল্প ঢল্প, তারপর বহু তাই। গল্প গাছা হতো। সে আমার তাই অসহায়ভাবে ভালোবাসি, আমি হুম, যেন দ্বিতীয় কারো ফ্যান হতে পারি না। অসহায় ভালো। আচ্ছা, আর হিন্দিতে তোমার কার, মানে যদি সর্বভারতীয় ক্ষেত্রে বলি আর আসলে কি? অপরাধ সঞ্জীব কুমার তো তুমি নারীও বলি, আমি বলেছিলে। ঠিক অভ্যস্ত নই হিন্দি সিনেমায়, কখনোই খুব বেশি হিন্দি সিনেমা দেখিনি। আমার আমার কাছে হুম হুম অভিনেতা হুম হুম, হিসেবে নাসিরুদ্দিন সবচেয়ে বড় জায়গায় আছে। আহ, আচ্ছা। আর সঞ্জীব কুমার আমার খুব প্রিয় ছিল। আমি তেমনভাবে হিন্দি সিনেমা সঞ্জীব কুমার। অভ্যস্ত নই। হুম হুম। এবং সঞ্জীব কুমারের কথা প্রসঙ্গে তোমার একটা ব্যাপার এসেছিল মাঝে, তোমার যখন টেলিফোন করেছিলাম, সেটা যে হুম, সঞ্জীব কুমারের একটি ছবির কথা তুমি খুব বলেছিলে, সেটা পরবর্তীকালে আমি পেয়েছি, তোমার নামটা সেই মতো মনে পড়ছিল না। রাজ এনসিপি মৌসুম, এবং এনএনসিপি প্রোডাকশনস এর ছবি, কোশিস। কোশিস, এটা হচ্ছে কোশিস, কৌশিস। কোশিস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে চেষ্টা। গুলজারের ছবি, তো দুজন গুলজারের বোবা, ছবি, এবং দারুণ বোবা ছবি। এবং স্বামী স্ত্রী দুজন, হুম, তোমার গুলজারেরই পরিচালনা ছিল, এবং এটি অসম্ভব ভালো মুক্তি ছিল। পায় তোমাদেরই একদম ওই কলেজের বছরে, ৭৩ সালে, পয়লা ৭৩ সালে। ডিসেম্বর 1972 দিয়েছে অবশ্য গুগল, জানি না সেটা ভুল বা হ্যাঁ, ঠিক। হতে তো পারে। 73ই এখন আমি ধরি আমি ৭৩-এ দেখেছি। প্রকারান্তরে। আমি ৭৩-এ দেখেছি। ৭৩ সালে দেখেছি ছবিটা। পয়লা ডিসেম্বর 1972 যেটুকু দেখলাম একটা মুক্তির কথা আমি দিনটা। বলি, মজার কথা, আমি ৭২ সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার আগে অবধি কখনো কোনো হিন্দি সিনেমা হুম দেখিনি, হুম, দেখতাম না। আমি দেখেন। প্রথম হিন্দি সিনেমা দেখি রিলিজ হুম হুম, হওয়ায় আনন্দ। আজও খুব প্রিয় ছবি আনন্দ আমার। আচ্ছা। কিন্তু আমি তার আগে কখনো হিন্দি আনন্দ সিনেমা অবশ্যই। দেখিনি। পরে আমি হিন্দি সিনেমা দেখতে গিয়ে এবং দেখেছি আমার খুব একটা ডাইজেস্ট হচ্ছে না, আমার অসুবিধে লাগে। আমি বাংলা ছবি দেখি সেইটাই। এবং সারা বিশ্বের ছবি দেখেছি। আমি ফিল্ম ক্লাবের মেম্বার ছিলাম। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হুম। বছরের পর বছর অ্যাটেন্ড করেছি। সারা পৃথিবীর ছবি দেখেছি। কিন্তু হিন্দিটায় আমি খুব একটা সড়গড় নই। এবং ইংরেজি ছবি পরের প্রশ্ন। প্রসঙ্গে তোমার এসেছিল, ইংরেজি যদি বলা হয় প্রিয় নায়ক, নায়ক বলবো না অভিনেতা বলবো, যাই বলুন, তো প্রিয় নায়ক চার্লি চ্যাপলিন বা ইংবার বার্গম্যানের চার্লি কথা তো বলেছিলে। হ্যাঁ, বার্গম্যান ডিরেক্টর, বার্গম্যানের ছবি দেখেছি, ট্রুফো দেখেছি, গোল্ডের ডিরেক্টর, হ্যাঁ। ফেলেনি, মাইকেল হুম অ্যাঞ্জেলো, হুম অ্যান্টনিওনি দেখেছি, তারপর এদের হুম হুম সকলের ছবি দেখেছি, বনুয়েল দেখেছি। নানান দেশের এরা সবাই, সবাই এক দেশের না। হুম। প্রচুর ভালো ছবি, ওয়াজ দ্য ছবি। তেমন কোনো ছবি তোমার কোনো, তেমন কোনো ছবি তোমার মনে আছে যে যে ছবিটা বারবার দেখতে ইচ্ছে করে? সেটা ইংরেজি যে কোনো ছবি হতে পারে, এমন চার্লির কোনো সব ছবি, ছবি দেখতে ইচ্ছে উত্তম করে। কোনো ছবির কথা? চার্লির সব হুম হুম ছবি দেখতে ইচ্ছে করে। কিসলোস্কির কিছু ছবি দেখেছিলাম, দারুণ ছবি, মানে সেটা নিয়ে একটা হিন্দি ছবি হয়েছিল, যে শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ। আর আরেকটা হয়েছিল শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং বলে বিখ্যাত ছবি। শর্ট ফিল্ম আচ্ছা যেটা, আচ্ছা। সেটা নিয়ে হিন্দি ছবি হয়েছিল, ওই অ্যাবাউট লাভ নিয়ে যেটা। ওটা নিয়ে একটা হিন্দি সিনেমা হয়েছিল, মনীষা কৈরালা করেছিল। আমি হিন্দিটা আর দেখিনি, কারণ ওগুলো এমন একটা ইমপ্রেশন হয়েছিল। খুব ভালো, হুম হুম হুম, ভীষণ ভালো। হ্যাঁ। আর প্রিয় পরিচালক যদি বলি বাংলায় তোমার, তুমি তো ঋত্বিক মানতেই বাবুর হবে নাম করেছো। সত্যজিৎ রায়, কিন্তু ঋত্বিক ঘটককে আমি একেবারে গায়ে গায়ে রাখি। এবং তারপরে আমার কাছে কিন্তু একটা হুম হুম দীর্ঘ গ্যাপ, আমি কিন্তু ওইভাবে
সবার নাম বলতে পারি না। আমি একটা নতুন ঘরানা পেয়েছিলাম মৃণাল সেনের সঙ্গে নয়, পেয়েছিলাম মৃণাল সেন এক রকমের ছবি করেন, অপর্ণা সেনের ছবিতে। যেই ঘরানাটা আমার খুব পছন্দের, খুব হ্যাঁ। প্রিয় ঘরানা। এই তো মৃণাল সেনের কলকাতা ৭১ বা এই সমস্ত কথা তো মনেই পড়ে। সব ছবি দেয়। এবং আমার মানে আমার খুব সত্যজিৎ ভালো লাগে। রায়, ঋত্বিক আমার ঘটক, খুব মৃণাল সেন, অপর্ণা সেন এদের ছবি না দেখলে তো মানুষ হব না। সেটা সব ছবি দেখেছি। সব দেখেছি এবং সত্যি তাই। মানে আচ্ছা, একাধিকবার বহুবার করে দেখা। বহুবার করে দেখা এদের ছবি। আচ্ছা, প্রিয় প্রিয় গায়ক যদি বলা যায় বাংলাতে। এটা একটু বেশি দুর্বলতা হেমন্ত মুখোপাধ্যায়ের। একদম। হেমন্ত মুখোপাধ্যায় এবং সম্বন্ধে হেমন্ত বাবু সম্পর্কে তোমার একটা হেমন্ত মুখোপাধ্যায় সম্বন্ধে তোমার একটা মানে পাঠও আমি শুনেছি, অসাধারণ পাঠ। যাই পাঠ হোক, করিনি ওটা। হেমন্ত ওটা আমি আমার মুখোপাধ্যায় মতো মানব। করে ৩০ মিনিট বলে গিয়েছি শুধু। মানে এত অফুরন্ত কথা আমি বহু হুম, মানুষ সম্বন্ধে ঘন্টার পর ঘন্টা হুম, বলে যেতে পারি। তাদের মধ্যে মানে উত্তম কুমার সম্বন্ধে যেমন বলাই যায়, তেমন শম্ভু মিত্র সম্বন্ধেও বলতে পারি। তেমনি আবার এদিকের শিবরাম চক্রবর্তী সম্বন্ধে আমি ১-২ ঘন্টা টানা একা বলে যেতে পারি। এত সব স্টক রয়েছে আমার। এরকম করে হেমন্তবাবু সম্বন্ধে টানা বলে হুম, গিয়েছিলাম হুম, হুম। ৩০ মিনিট। পারমিসেবল টাইম ছিল ৩০ মিনিট, বলে গিয়েছি। ও কাগজ ফাগজ লাগেনি। আমি একটু বেশি বকি বলে আমার কথা বলার অভ্যেসটা রয়ে গেছে। হ্যাঁ, তারপরে তাহলে আমরা কি মানবেন্দ্র বাবু সমাপ্তির দিকে? আরেকজন আছেন তোমার খুব পছন্দের। খুব প্রিয়। না, প্রিয় তো সবাই, মান্না দে একটু প্রিয়, একটু করে যাব, মানবেন্দ্র আর হয়ে মুখোপাধ্যায় এসছে প্রিয়, প্রায়। নির্মলা মিশ্র, এরা মানবেন্দ্র সকলেই আছেন, খুব প্রিয় শিল্পী। প্রিয় খুব আকাশবাণী শ্রদ্ধা করি। জুটি তো আর বলার কিছু নেই, উর্মিদি ছাড়া। প্রিয় আকাশবাণী জুটি, হ্যাঁ, উর্মিদি ছাড়া অনেকের তো সাথে কিছু জুটি বলার বেঁধে নেই। কাজ করেছি। উর্মিদির সাথে শর্মিষ্ঠা, মধুমিতা গার্গীর কথা বললাম। আর হুম, খুচরো হুম, খুচরো হুম। করে শ্যামলীর সাথে কাজ করেছি। এরকম করে বহু জনের সাথে, রিচার সাথে। কিন্তু জুটি বেঁধে কাজ বহুজনের করে সাথে। উর্মিদি, মানে উর্মিদিকে আমি তো একেবারে অন্য জায়গায় রাখি। উর্মিদি আমার একটা ভীষণ বড় জায়গা। এটা মানে নিয়ে সবাই তোমাদের জেনে যে গেছে। সম্পর্ক জায়গাটা সবাই জানে। এই এই ভাই বোনের কথা অটুট আছে। সবাই জানে। তো নতুন করে বলো, এই এই দুর্বলতা জায়গাটা সবাই জানে। আর হ্যাঁ, মঞ্চে যাদের সঙ্গে কাজ করেছিলে তাদের মধ্যে ব্রততিদি, মঞ্চে শুক্লাদি। মঞ্চে নাটকের মঞ্চে শ্রুতি নাটক করার সুযোগ পেয়েছি আমি, উর্মিদির সঙ্গেও পেয়েছি, যেটা আশ্চর্য ব্যাপার। বেশ কয়েকটি শো করেছি। শুক্লা বন্দ্যোপাধ্যায়ের সাথে শ্রুতি করেছি, শর্মিষ্ঠার সাথে করেছি, প্রণতি ঠাকুরের সঙ্গে কাজ করেছি। এখনকার অনেক ছেলে মেয়ের সাথে কাজ করছি। অনিন্দিতা বসু খুব ভালো কাজ করেন, ওর সাথে কাজ করছি। পাপিয়া চক্রবর্তীর সাথে কাজ করছি। আচ্ছা, শ্যামলী এসে গেছে, আর আজকে আমাদের সঙ্গে সুদীপ আছে, আচ্ছা, কাকলি সেনগুপ্ত আছে। আচ্ছা। শ্যামলী লিখছে শুনছি, সুদীপ বসু লিখছে খুব ভালো লাগলো, সুদীপ আমাকে একবার কাকলি তো ওয়াচ করছে। আকাশবাণী এফএম এর জন্মদিনে ধরেছিল আমাকে একবার লাইনে। আচ্ছা, সুদীপ আচ্ছা, সেদিন, আচ্ছা, সুদীপ আর ইয়ে আচ্ছা, ছিল, আচ্ছা। ইন্দিরা ছিল, আমার মনে পড়ছে, 15 বছর পূর্তিতে বোধহয়। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এবার আকাশবাণীর হচ্ছে যেটা সবচেয়ে জায়গাটা তুই আহ, বলিসনি সেটা বলি। আকাশবাণীর ক্যান্টিন আমাদের ও না, যৌবনের সেটা উপকূল। বলিনি কারণ তোমার জন্য রেখে দিয়েছে বলে। সব তো বলবো না, আকাশবাণীর ক্যান্টিনে কি কিছু তো আড্ডা, তোমাকে দিয়ে ম্যারাথন আড্ডা। আমার কি একদিন মনে আছে, জমজমাট আড্ডা। হ্যাঁ, একটা টেবিলে বসে 9 কাপ চা খেয়েছিলাম। মানে যে যখন ঢুকছে আমরা দুজনে 2 কাপ নিয়ে ঢুকলাম, হুম, তারপর তৃতীয় জন যখন সে 3টে নিয়ে ঢুকলো, চতুর্থ জন 4টে, করতে করতে 9 জন এসছে পরপর, 9 কাপ চা খাওয়া হয়েছে একই টেবিলে। হুম। তার একদিন নন্দিনী দত্ত ছিল, না, তোর এই মনে প্রসঙ্গে পড়বে। মনে। নন্দিনী নন্দিনী হ্যাঁ, আর হ্যাঁ, রীতা দত্ত নন্দিনী। চক্রবর্তী ওরা ঢুকছে। আমি নন্দিনীকে বললাম, নন্দিনী খিদে পেয়েছে। নন্দিনী এক থালা খাবার নিয়ে এসে টেবিলে রেখে আমাদের বলল, খা, সব দুর্ভিক্ষের বেটারা বসে বসে খা তোরা। মানে এরকম সব সম্পর্ক ছিল। আর যখন বড়রা এসে বসতেন, স্বরাজদা, ও, তারপরে কখনো কখনো শ্যামল ঘোষের মতো মানুষ এসছেন, আমার কাজল চৌধুরী, এদের সঙ্গেও কাজ করার সুযোগ হচ্ছে। তারপরে কেতকী দত্ত স্টুডিওতে, তাদের হুম, স্টুডিও হুম, হেল্প হুম, হুম। করছি। কি যে সব ওহো, দিন ছিল। তো মানে সৌমিত্র বসু, অসাধারণ দিন। অনুপ দা, আমার এই আমাদের প্রসঙ্গে অরুণ একটা কথা মনে পড়ল। হুম। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, তোমার সাথে কথা বলতে বলতে। আকাশবাণীতে অনেক রকম অভিজ্ঞতা আছে, তার মধ্যে একটা অভিজ্ঞতা যেটা ছিল, যেটা তোমার সঙ্গে আমি টেলিফোনেও শেয়ার করছি, এখানে দর্শক হুম, শ্রোতাদের সামনেও শেয়ার করি। সেটা হচ্ছে হুম, এই আমাদের পোশাক পরে আকাশবাণীতে অনুষ্ঠান করতে যাওয়া। তো আমি, সুমন টুমন সবাই আসছি এবং মিহির দাও রয়েছেন, প্রতিষ্ঠিত অ্যানাউন্সার, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অ্যানাউন্সার, সিনিয়র হুম, অ্যানাউন্সার মিহির বন্দ্যোপাধ্যায়। তো মিহির দা গানের খেলা করার জন্য ঢুকছেন এবং আমরা অন্য একটা কাজের জন্য ঢুকছি। কেউ ডিস্ক লাইব্রেরিতে যাবো, কেউ অন্যান্য কাজে যাব। তো সেই সময় মিহিরদার সঙ্গে তখন ওই সদ্য সদ্যই আলাপ হয়েছে বলা যায়। মিহিরদা আমাদের একটু স্নেহ করেন সবাইকে, হুম, কারণ অনেকেই তখন
জেনারেল সেকশনে গিয়ে অ্যানাউন্সমেন্টও করছে। আমরা তখন মাঝে মাঝে কেউ কেউ যেতাম, আমি যেতাম, সুমন যেত। তো সুমন মিহিরদাকে ওই রাস্তার মাঝখানে, মানে আমরা ডিসক্লাইভিতে ঢুকবো ঠিক ওই মাঝের যে লনের মতো জায়গাটা, যে লম্বা জায়গাটা বাথরুমের আগে, ওইখানটায় মিহিরদাকে ধরেছেন। আমার স্টুডিওর ডান দিকটা পড়ছে এবং বাঁ দিক দিয়ে আমরা জলিদির দিকে যাবো। জলিদি মানে আমাদের স্টুডিও লাইব্রেরির দিকে। তো ওইখানে ধরে এখন মিহিরদাকে জিজ্ঞেস করছেন যে, মিহিরদা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, যে সেটা হচ্ছে যে আমাদের তো দর্শক দেখতে পায় না, রেডিওর কথা বলছিল, আকাশবাণীর কথা। তো আমাদের কি ভালো পোশাক পরার কোনো গুরুত্ব আছে, বা আমরা তো এমনি সাধারণ ভাবে এলেও তো হয়। তো মিহিরদা একটা অসাধারণ দামি কথা বলেছিলেন। তো তুমি একটা কথা মাথায় রাখবে, তুমি যদি ছেঁড়া পোশাক পরে অনুষ্ঠান করতে বসো, তাহলে ছেঁড়া ছেঁড়া মন নিয়ে অনুষ্ঠান করবে, অনুষ্ঠানটা ছেঁড়া ছেঁড়া যাবে, শ্রোতারা যখন শুনবে সেটা ছেঁড়া ছেঁড়া হয়ে তাদের কাছে পৌঁছবে। আর তুমি যখন ভালো পোশাক নিয়ে অনুষ্ঠান করতে বসবে, তোমার মনটা ভালো থাকবে, অনুষ্ঠানটা অত্যন্ত ভালো হবে, শ্রোতারা আরো ভালো করে সেটাকে নিতে পারবে। তো এই এই যে ব্যাপারগুলো পাওয়া গেছে আকাশবাণী থেকে, এগুলো একটা অন্যরকম একটা কথা বলি, মানে মানুষের কাছ থেকে। বলি সময় মিহিরদার কথাটাকে আমি মেনে নিয়েও বলছি। আমার অভিজ্ঞতা কিন্তু সে কথা বলে না। আমার মনে আছে যখন নতুন আমাদের স্টুডিওটা হলো, অ্যাডিশনাল স্টুডিও ফ্লোর হলো ASF 1-2, মারাত্মক ঠান্ডা হতো আজ রাতে তো অনুষ্ঠান। আমার দুদিনের কথা মনে পড়ে। একদিন অরিজিৎ ছিল, তখন অ্যানাউন্সার ছিল রাত্রিবেলা। আমি শীতে কাঁপছি, ওখানে ইঞ্জিনিয়ারদের বলতে ওভাবে হট করে কমিয়ে দেওয়া যায় না, মেশিন নষ্ট হয়ে যাবে। তা অরিজিৎ বললো, দাদা কিছু মনে করবে না, আমার তো সদ্য বিয়ে হয়েছে, নতুন অনেক পাওনা, তার থেকে একটা বেড কভার এনেছি পেতে, রাত্রে ঘুমোবো বলে বেড কভারটা নেবে। আমি সেই বেড কভারটাকে মুড়ি দিয়ে বসে চেয়ারের উপর পা তুলে বসে অনুষ্ঠান করছি, আমার একটু অসুবিধা হয়নি। আরেকদিন মনে আছে আমাদের ও ছিল যে দেবযানী বললো খুব আমি আর পারছি না, ও আমাকে ওড়নাটা দিল, ওর ওড়না দিয়ে মাথা গলা সব বেঁধে বসে অনুষ্ঠান করছি। আমাকে বললো, এখন যদি আমাদের লিসনাররা দেখতে পেত, আজকে বলে দিতে অসুবিধে নেই, যে অলোকদা একটা লেডিজ ওড়না মাথায় গলায় কানে পেঁচিয়ে অনুষ্ঠান করছে, তাহলে বেশ মজার ঘটনা হতো। আমার কিন্তু তাতে অনুষ্ঠানের মান নিয়ে কখনো সমস্যা হয়নি, কিভাবে আছি নিয়ে। এটা ভালো কথা, পয়েন্টটা খুব ভালো, যে পরিচ্ছন্ন থাকলে তার একটা মজা আছে। কিন্তু আমি সব করি না, আমি খুব না, এটা এসেও ছিল একদম 100 আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা মনে হয়, যেটা তোমার এই মানে একটু একটু করে যেতে হচ্ছে আর কি, কারণ সময় এগিয়ে আসছে তো, ঘড়ির কাঁটা সমানে সতর্ক করছে আর কি। তো না না, সে এমন কিছু দরকার নেই, এসব জেনে আমাদের কোনো দরকার নেই, যতক্ষণ যায়। তো এই নাটক নিয়ে বিদেশ সফরের একটা ব্যাপার তোমার ছিল, দুটো জায়গার কথা আমি শুনেছি তোমাদের। আসলে আমরা পরে তুমি তোমার বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনতে শুনতে হঠাৎ মনে হচ্ছে, তো সেই রক্তকরবী নিয়ে তোমাদের। ব্রততী যখন রক্তকরবী করবে ভাবলো, তখনই আমাকে বললো যে তুমি বড় সর্দারের রোলটা করো, আমাদের বন্ধু মানুষ, একসাথে কাজ করি। ব্রততী বললো করো, আর তুমি সহকারী পরিচালক হিসেবে থাকো। আমি বলতাম সহ পরিচালক না। সেই করে মানে তারপরে শুরু হলো রক্তকরবীর একটা অদ্ভুত সাকসেস এলো, কারণ রক্তকরবীতে ভীষণ বড় বড় পার্সোনালিটিরা কাজ করে। ওখানে নন্দিনী অবশ্যই ব্রততী বন্দ্যোপাধ্যায়, রাজা করেন দেবেশ রায়চৌধুরী, সুমন্ত সেনগুপ্ত করে অধ্যাপক, আর শ্রীকান্ত আচার্য করে বিশু পাগল, ফাগুলালের চরিত্রে অভিনয় করে মনোজ মুরলী নায়ার। তারপরে নাচের একটা কোরিওগ্রাফি থাকতো মধুবনীর করা। সব মিলিয়ে আর ছাত্রছাত্রীরা থাকতো, একটা অদ্ভুত প্রোডাকশন হতো, 1 ঘন্টা 50 মিনিটের। তা এইটা খুব সাকসেসফুলি হওয়ার পর আমরা অনেক শো করতে করতে সিঙ্গাপুরেও গিয়েছিলাম আমরা শো করতে। সেখানে হয়তো ওখানকার 5 জন আমাদের সাথে জয়েন করেছিল ছোট ছোট চরিত্রগুলো করার জন্য, মানে এত বড় টিমকে তো নিয়ে যেতে চায় না কেউ, খরচা হয় বিদেশে গেলে। তারপরে আরো কিছু আমরা করে উঠতে পারিনি এখনো অব্দি, সেই শো গুলো নষ্ট হয়েছে আমাদের এই লকডাউন পড়ে যাওয়াতে। কিছু আরো হয়তো সম্ভাব্য শো করতে পারতো, সমস্ত কিছু আমরা খুব সাকসেসফুলি। অলোকদা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা 2টো দিনেই অগাস্ট মাসের এই সপ্তাহটাই কাটিয়েছি। একটা হচ্ছে 26 তারিখে আকাশবাণীর জন্মদিন গেছে। আকাশবাণীর স্মৃতিচারণে তো পুরো আকাশবাণী ব্যাপারটা আকাশবাণীর কথাই অনেক হয়েছে, আমি দুজনেই আকাশবাণীর বেশি হলো মানুষ রয়েছেন বলে। আর গতকালকেই গেছে আমাদের অন্যতম শ্রদ্ধেয় প্রিয় কবি, ভীষণ কাছের কবি
নজরুলের প্রয়াণ দিবস গেছে। তো আমি শেষ করব তোমার একটি কবিতা দিয়ে, যেটা আমার অত্যন্ত পছন্দের কবিতা। এটা আমার স্মৃতির একটা জায়গা রয়েছে। আমি যখন পূর্ব স্মৃতি দমদমে আমার ছোট পিসির বাড়িতে যেতাম, তো সেখানে নজরুল স্মরণে একটা এইচএমই থেকে রেকর্ড বেরিয়েছিল। হ্যাঁ, তো নজরুল মারা যাওয়ার ঠিক পরেই তো তাতেই এই কবিতাটি ছিল, এবং সেটি আজও আমার ভেতরে রিনরিন করতে থাকে। মানে হৃদয়ের একটা কোন কোনায় গিয়ে যতবার শুনি ততবার মনে হয় বারবার শুনি। তোমার এই বাহ। কবিতাটি দিয়ে আমি শেষ করব, যদি আর বাঁশি না বাজে। হ্যাঁ, এটা তুই বলে রেখেছি বলে একটু কাগজপত্র সামনে রেখেছি, ভুলে যেতে পারি। আমি একটু দেখে দেখে পড়ি। হুম হুম। আর হুম এটা হুম পড়ার হুম। পরেই আমাদের ছুটি হবে, তাই তো? ছুটি হবে, এবং আমরা বিদায় করবো আর জানাবো। কি, সাইন আউট, বিদায় জানাবো। শুরু করছি তাহলে। হুম হুম। বন্ধুগণ, পলকদার কণ্ঠে। হুম। হ্যাঁ, বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় করে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর এক অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্য বাদকদের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরের ধ্যান আর স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করবার চেষ্টা করেছি। সেই হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো একটা খুব বড় ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিন সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়,
তাহলে সেদিন মনে করবেন না আমি সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছি। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। প্রেম পেতে এসেছিলাম, প্রেম দিতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে চিরদিনের জন্য নীরব অভিমানে বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরুবে আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। অসাধারণ। হ্যাঁ, কেমন লাগলো আমাদের এই নিখাদ নির্ভেজাল আড্ডা? খুব ভালো। এবং এই মানুষটিকে পাওয়া মানে কি বলবো, পরম সৌভাগ্যের ব্যাপার। আর অলোকদার কেমন লাগলো এখানে এসে? অলোকদার আমি কাছে বলি, যাওয়ার আগে একটু আমি জেনে নিই। সেটা বলি যে আমি কারণ খুব ভালো লাগলো তোর সাথে আড্ডা মারতে বসেছি। সেই অবকাশে কিছু কিছু বন্ধু হয়তো এসে হুম পড়েছেন, হুম তাদের প্রতি আমার নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা। হুম তারা হুম তাদের সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠান যদি শুনে থাকেন, কৃতজ্ঞতাও তাদের পাওনা। আর এটা তো তোর হুম, সবে ফিতে কাটার অনুষ্ঠান। প্রথম দিন আমাকে অবশ্যই। ভালোবেসে নিয়ে এসেছিস, পরে নিশ্চয়ই আরো অনেকে হ্যাঁ। আসবে, আমার বন্ধুরাও অনেকে আসবে। তাদের প্রতি আগাম শুভেচ্ছা, তোর প্রতি ভালোবাসা, হুম হুম এই সব রইলো। আর আপনাদের সকলের জন্য আবারও বলি যে নমস্কার। হুম। আপনাদের সকলকে নমস্কার। যেটুকু ফিডব্যাক পেলাম আহ, একদম তাৎক্ষণিক। এর পরেও যদি কিছু জানাবার থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা জানাবেন। অলোকদাকে জানাবেন তার জায়গায় যে স্যারের, অলোক স্যারের প্রোগ্রাম আপনাদের কিরকম লেগেছে। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের প্রতি আমার অন্তরের কৃতজ্ঞতা যে তারা কেউ কেউ আমাদের অনুষ্ঠান দেখেছেন। একজন যেমন লিখেছিলেন, আমার যতদূর মনে পড়ছে, উঁকি দেব না, একদম সামনের সিটে বসে পড়বো। তো সেই সামনের সারির যিনি বসে আছেন তাকেও আমার শ্রদ্ধা। আপনাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আমার পক্ষ থেকে। অলোকদাকে আরেকবার শ্রদ্ধা, প্রণাম এবং নমস্কার জানিয়ে আজকের মতো তোকেও ভালো। আপনাদের কাছ থেকে শেষ বিদায় করছি। নিচ্ছি। আমি এবং অলোক রায় ঘটক। নমস্কার। নমস্কার।